নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা লসাগু গসাগুর কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। লসাগু মানে লিস্ট কমন মাল্টিপল এবং এইচসিএফ হচ্ছে গসাগু হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটাকে গ্রেটেস্ট কমন ডিভাইসারও বলা হয়। তো এর উপর বেস করে পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে। বিভিন্ন পরীক্ষাতেই এলসিএম বা এইচসিএফ বা জিসিডি থেকে কিছু কোশ্চেন আসে। তো এইখানে অবশ্যই এলসিএম এইচসিএফ এরকম শুধু ওইটা বার করতে বলে সাধারণত আসে না, হয়তো ফ্র্যাকশানের বার করতে বলে। নর্মালি এখান থেকে এই রিমাইন্ডার বা ডিভাইসিবিলিটি এই জাতীয় কিছু প্রবলেম আসে, এইগুলো বের করতে বলে। যে কোনো গ্রেটেস্ট নাম্বার বা লিস্ট নাম্বার বের করতে বলে, যেগুলোতে আমরা এলসিএম বা এইচসিএফ এর কনসেপ্ট লাগাই। ঠিক আছে, তো এইখানে এলসিএম এইচসিএফ এ আমরা মূলত তিনটে জিনিস হচ্ছে এখানে আমরা স্টাডি করব কনসেপ্টে। সেটা হচ্ছে যে স্ট্রাকচার অফ এলসিএম এইচসিএফ। এখানে স্ট্রাকচার বলতে আমরা যে নাম্বারগুলোর আমরা এলসিএম এইচসিএফ করছি, ঠিক আছে, যে তার হচ্ছে ফ্যাক্টরের সঙ্গে এলসিএম এইচসিএফ এর কী রিলেশন আছে, কি সম্পর্ক আছে, সেইগুলো আমরা হচ্ছে স্টাডি করব। আর আমরা তো অবশ্যই এদের কিছু এলসিএম এইচসিএফ এর কিছু ওই নাম্বারগুলোর সঙ্গে কিছু রিলেশনশিপের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো তো স্টাডি করবই। এবং এই প্রপার্টির সঙ্গে আমরা রিমাইন্ডার প্রবলেমে যে সমস্ত অঙ্ক পড়ে তার জন্য কিছু রুল জানা দরকার। সেটা এইচসিএফ এর জানা দরকার আর এলসিএম এর জন্য জানা দরকার, তবে আমরা অঙ্কগুলো চট করে করতে পারবো। এবং এগুলো কনসেপচুয়াল মেথড, সুতরাং এইখানে আমরা ওইগুলো আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। এলসিএম আর এইচসিএফ এর স্ট্রাকচারে আমরা যে সংখ্যাগুলোর এলসিএম আর এইচসিএফ করছি তাদের ফ্যাক্টরের সঙ্গে এলসিএম আর এইচসিএফ এর কী রিলেশন আছে সেইটা আমরা এখানে দেখব। তো এটা আমরা প্রথমে দুটো সংখ্যার জন্য আলোচনা করি। তো এখান থেকে যে প্রপার্টিগুলো পারবো আমরা দেখব যে সেটা সে কোনো সংখ্যার জন্যই ট্রু হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ধরে নেওয়া যাক যে n1 আর n2 দুটো সংখ্যা আছে, এদের আমরা এলসিএম এবং এইচসিএফ বার করতে চাই। তো ধরে নিই যে আমরা এখানে ধরে নিচ্ছি যে এইচসিএফটাকে লেখা সুবিধার জন্য আমরা এটাকে স্মল এইচ ধরে নিচ্ছি। তো প্রথমে আমরা এইচসিএফটা বার করি, তারপর আমরা এলসিএমটা করব। তো সংখ্যা দুটো যদি এইচসিএফ গসাগু যদি এইচ হয়, সংখ্যা দুটোকে আমরা এরকম লিখতে পারি, n1 সমান a ইন্টু এইচ আর n2 সমান b ইন্টু এইচ। কেন এরকম লিখতে পারবো? এখানে দেখতেই পাচ্ছ যে গসাগুটা হচ্ছে লেখা আছে, তার সঙ্গে একটা করে সংখ্যা আছে। এটা কেন লিখতে পারবো? ধরো আমরা যদি গসাগু বার করতাম n1 n2, আমরা আলটিমেটলি এখান থেকে কি বার করতাম, যেটা গসাগু সেইটাকে ফ্যাক্টর হয়ে বের করে নিতাম, সেই ডিভাইসারটা বের করে নিতাম, আর বাকি পড়ে থাকতো এ আর বি। হ্যাঁ, এইখানে যে ডিভাইসার বের করতে হয়, এই জন্যে এইচসিএফ এর অপর নাম হচ্ছে জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইসার। ডিভাইসার ভাজক আর উৎপাদকের মধ্যে একটা তফাৎ আছে, যেটা হচ্ছে স্কুলে যে পড়ে থেকেছো যে 15 যদি আমি বলি একটা সংখ্যা, এটা 3 আর 5-এর উৎপাদকের ফলে সৃষ্ট। এটা 3 আর 5 গুণ করার ফলে 15 হয়েছে, যেখানে এরা হচ্ছে মৌলিক। 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। সুতরাং আমরা স্কুল লেভেলে শিখেছি যে উৎপাদক বলতে আমরা মৌলিক সংখ্যাকে বোঝাই। আর এখানে দেখো 1, 3, 5 আর 15, এটাকে বলা হয় ডিভাইসার। যে সংখ্যাগুলো ওই অরিজিনাল সংখ্যাগুলোকে দিয়ে ওই অরিজিনাল সংখ্যাটাকে ভাগ করা যায় সেটাকে তার ডিভাইসার বলে। তার মানে ডিভাইসার হচ্ছে কম্পাউন্ড নাম্বার হতে পারে। তো এখানে এইচসিএফে যদিও আমরা ফ্যাক্টর ইউজ করছি, তো এখানে আমরা কিন্তু কম্পাউন্ড হতে পারে। অবভিয়াসলি গসাগু তো কম্পাউন্ড হয়, ওই জন্য গসাগুর অপর নাম হচ্ছে জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইসার। সব থেকে বড় যেটা কমনে আমরা ডিভাইসার নিতে পারি। এটা দেখো, আরেকটা দেখো, যদি আমরা ধরো 24 লিখতাম সংখ্যাটা, তাহলে কি হতো? এটা তোমার আসতো 8 ইন্টু 3। 8টা কি 8 তো প্রাইম নাম্বার নয়। তাহলে এইটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করা হতো, তাহলে অঙ্কটায় আমরা কিন্তু এরকম লিখতাম 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3, কারণ 2 হচ্ছে আমরা সেখানে উৎপাদকে প্রাইম নাম্বারের ফর্মে লিখি। আর ডিভাইসার যদি হতো, এর তো ডিভাইসার কি হবে? 1, 2, 3, 6, 4, 12, 24। ঠিক আছে, তো এইগুলো ডিভাইসার হবে। তো ডিভাইসার আর উৎপাদকের এই টাইপের এখানে আমরা যে আলোচনা করছি, এখানে আমরা কোনো উৎপাদক নিয়ে আলোচনা করছি না, এখানে আমরা সমস্ত ডিভাইসার আলোচনা করছি। ঠিক আছে, যদিও ফ্যাক্টর বলছি, সবসময় মনে রাখবে এটা হচ্ছে ডিভাইসারের কাজ করছে।
তাহলে এখান থেকে আমরা যদি এইচ কমন নিই, আমার পড়ে থাকছে এ আর বি। এই এ আর বি দেখো একটা সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টি, এরা হচ্ছে পরস্পর মৌলিক হতে হবে, এদেরকে কোপ্রাইম হতে হবে। কোপ্রাইম কাকে বলে? যে এদের মধ্যে থেকে আর কিছু কমন নেওয়া যায় না, এক ছাড়া আর কিছু কমন নেওয়া যায় না, তাহলে এদেরকে পরস্পর মৌলিক বলা হয়। ঠিক আছে, যেমন মৌলিক সংখ্যা আছে যে সেই সংখ্যাকে ওই সংখ্যাটা আর এক ছাড়া ভাগ করা যায় না, তেমনি এটা হচ্ছে পরস্পর মৌলিক। এদের মধ্যে কিন্তু কোনো সংখ্যা মৌলিক নাও হতে পারে, এদের মধ্যে কম্পাউন্ড হতে পারে। মানে দেখো যদি বলি 4 5, 4 5-এ 4 তো মৌলিক নয়, 4 কম্পাউন্ড, 2 স্কোয়ার, 5 কিন্তু মৌলিক, কিন্তু এরা হচ্ছে পরস্পর মৌলিক, এদের মধ্যে কোনো কমন যাচ্ছে না। সুতরাং মৌলিক আর পরস্পর মৌলিকের মধ্যে এইটা তফাৎ আছে। পরস্পর মৌলিকের সংখ্যাগুলো ইটসেলফ না, তারা মৌলিক না হলেও চলবে। ঠিক আছে, এখানে দুটো সংখ্যাই কম্পাউন্ড হতে পারে, যদি 4 15 করতাম তাতেও তো কোনো কমন যাচ্ছে না, এটাও কম্পাউন্ড এটাও কম্পাউন্ড, এটাও যৌগিক এটাও যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে কো প্রাইম আর প্রাইমের মধ্যে এইটা তফাৎ। তাহলে এখানে দেখো যে এ বি যদি কো প্রাইম, এদের মধ্যে তো কিছু কমন নিতে পারবো না, সুতরাং এইচ। আর এটা তো হবেই, এ বি এর মধ্যে যদি আমরা ধরে না আরো কিছু কমন, ধরে একটা সংখ্যা এম কমন নিচ্ছি, তাহলে তো এমটা যদি কমন নিতে পারতাম তাহলে আমার আলটিমেট এইচসিএফ কি হতো? এম ইন্টু এইচ, কারণ এখান থেকে নাকি আমি এম আবার কমন নিতে পারছি। তা আমি তো গসাগু মানে কি, সেটা তো গরিষ্ঠ, অলরেডি গ্রেটেস্ট কমন, তো গ্রেটেস্ট যদি হয় তার মধ্যে তো আর তো কিছু কমন নিতে পারবো না, সুতরাং এ বি অবশ্যই কোপ্রাইম হতে হবে। তাহলে মোটামুটি দেখলে যে কোনো সংখ্যাগুলো থাকলে সেইটার সঙ্গে এইচসিএফ এর কি সম্পর্ক। ঠিক আছে, আর এই যে এদের এইচসিএফ বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে এইগুলোর উপর বেশ করে কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো দেখবো। তার আগে আমরা একটা এলসিএম এর সঙ্গে নাম্বারগুলোর এই ফ্যাক্টরের কি সম্পর্ক সেটা একবার দেখে নিই। আচ্ছা, এলসিএম এর সঙ্গে এই রিলেশনশিপটা লেখার আগে আরেকটা কথা বলে নিতে চাই, যেটা আমাদের পরের কিছু আলোচনায় কাজে লাগবে। সেটা হচ্ছে ওইখানে যে আলোচনা করলাম সেখানে হচ্ছে দেখলে যে N1 H N2 BH এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম। ধরা যাক যে আরও যদি থাকে N3 N4 এরকম, N3 CH N4 যদি DH এইরকম যদি থাকে তখন কি হবে? দুটোর ক্ষেত্রে তো আমরা খুব সহজেই বলে দিলাম যে এ বি কো প্রাইম আছে। এইরকম যদি একাধিক থাকে তখন আমরা এটাকে বলবো আমরা এরা রিলেটিভ প্রাইম। এ বি সি ডি এরকম যত থাকে এরা রিলেটিভলি প্রাইম, মানে এদের মধ্যে আর কিছু কমন যাচ্ছে না। আসলে যেটা ম্যাক্সিমাম কমন সেটাই তো আমরা এর মধ্যে এক্সট্রাক্ট করে বের করে নিয়েছি, সেটাকেই তো আমরা এইচসিএফ বলছি, হ্যাঁ কি না? এই এইচ যে আছে এইটাই ম্যাক্সিমাম বের করে নিয়েছি। এইবার এর কথাটার মানে এটা কি? এর ব্যাপার এই কথাটা বলতে চাইছি কারণ যে এদের মধ্যে একাধিক পেয়ার কিন্তু তারা কিন্তু কোপ্রাইম নাও হতে পারে। এই টোটাল যে রাশিটা আছে এরা রিলেটিভ প্রাইম, এদের মধ্যে থেকে এক ছাড়া আর কিছু কমন নেওয়া যাবে না, কিন্তু এ আর সি এর মধ্যে থেকে কিন্তু কিছু কমন যেতে পারে, বা তোমার বি আর হচ্ছে ডি বা বি আর সি যে কোনো দুটো পেয়ারের মধ্যে কমন যেতে পারে, এটা হতে পারে। এই ব্যাপারটা কিন্তু খুব লক্ষণীয়। এটা এখন আমি এখানে আর উদাহরণ দিচ্ছি না নাম্বার দিয়ে, এটা যখন আমি এলসিএম এর কিছু প্রপার্টি করব সেখানে এই জিনিসটাকে আমরা দেখব যে এটার জন্য কত প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এটা এইচসিএফ এ কোনো অসুবিধা নেই, এইচসিএফ এ যে ওখানে যেটা রুলটা দেখেছো এখানে সেটা ট্রু হচ্ছে, এনি নাম্বার অফ নাম্বারসের জন্য এটা হোল্ড করে যে এইচ আমি বের করে নিতে পারি, শুধু এরা রিলেটিভ প্রাইম হতে পারে। দুটোর ক্ষেত্রে কথাটা কো প্রাইম বলি আর বাকি ক্ষেত্রে রিলেটিভ প্রাইম বলি, পরস্পরের সব মৌলিক হবে। ঠিক আছে, তো আমি এখানেই দেখাচ্ছি যে তোমার ওই এলসিএম এর কি করে স্ট্রাকচারটা কি অ্যানালাইসিস। ধরো এই যে আমি প্রথমে দুটো দিয়ে দেখাই যে তোমার N1 এইটা আছে, N2 এইটা আছে, তাহলে দেখো এলসিএম সমান আমি লিখতে পারি এ বি ইন্টু এইচ। কেন এটা লিখতে পারি? এলসিএম সমান কি? লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, তাহলে এলসিএম অবশ্যই ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে। দেখো N1 যদি দিয়ে ভাগ এটাকে আমি যাই N1 সমান কি এইচ, তাহলে এইটাকে ভাগ গেলে এটা বি আসবে। তো বি এ এমন কিছু এলিমেন্ট নেই যেটা এটার সঙ্গে কাটবে, আমি এটা দুটোর সঙ্গে আলোচনা করেছি কিন্তু 3টে বা 4টা আমি ধরিনি, এইটুকুটা বোঝো যে তাহলে বি এ আর কিছু কমন নেই। বি এ যদি কমন থাকতো সেটাও তো এইচ এর সঙ্গে বেরিয়ে আসতো, হ্যাঁ, কারণ এ বির মধ্যে আর কিছু কমন নেই। এইচ উপরে আছে, এইচ কেটে যাবে, এইচ কেটে গেল, এ আর এর মধ্যে কাটবে, বি এর সঙ্গে এর কাটার কোনো সম্পর্ক নেই কারণ এ বি এরা হচ্ছে কো প্রাইম বলে দিয়েছি, এদের মধ্যে ম্যাক্সিমাম কমন হচ্ছে 1, তো সেইটা আমি আগেই বলে রেখেছি। সুতরাং এইটা N2 দিয়ে ভাগ করলেও BH দিয়ে কেটে যাচ্ছে এইটা, তার মানে এইটাই হচ্ছে আমার এলসিএম এর স্ট্রাকচার, এলসিএম সমান ABH। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস।
যেখানে আমার সংখ্যা দুটো স্ট্রাকচার এইটা, n1 সমান এইচ, n2 সমান বিএইচ। এইবার এইখান থেকে যে একটু আগে যে কথাটা বললাম, এইখানে কত বড় প্রবলেম হতে পারে সেটা একটু দেখো। এইটাকে যদি আমি তিনটের জন্য আমি যদি লিখে ফেলি যে এলসিএম ইজ ইকাল টু এ বি সি ইন্টু এইচ, এটা নাও হতে পারে, এইটা নাও হতে পারে। কেন হতে পারে না সেটা আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরে নাও যদি আমি তিনটে সংখ্যা নিলাম 4, 6 আর 10, তাহলে এখানে এইচ কত, 2 খুব সহজেই দেখা যাচ্ছে। আর এ বি সি কি আসছে, এ বি সি কি আসছে, এ বি সি যা দেখো, যদি প্রথমটা থেকে এ আসছে 2 দিয়ে ভাগ করে দিলে, এইচটা বের করে নিলে 2, 3, 5, ঠিক আছে। এবার দেখো এখানে একটা যে এরা হচ্ছে রিলেটিভলি সবাই প্রাইম, এদের মধ্যে আর কিছু কমন যাবে না। তখন এলসিএম এখানে যদি বসাই আমি এইটায় 2, 3, 5 আর 2 কত আসছে, এইটা 10 আর 6 60, ঠিক আছে। তো দেখো এটা 10, 5, 60, তাহলে এখানে তুমি দেখো যে এদের মধ্যে হচ্ছে এলসিএম কত আসছে, এদের মধ্যে এলসিএম আসছে তোমার আর 30, 60, 60ই আসছে। এদের মধ্যে তুমি যদি নর্মাল এলসিএম করো, 4, 6, 10-এ যদি আমরা এলসিএম করি, 2 এখানে 2, 3 আর তোমার 10, আর এখান থেকে যদি 2 যাবে এই এখানে 5, ঠিক আছে। তো এইটাই আসছে, তাহলে এইটাই গুণ করলে এইটাই আসছে, আমার সংখ্যাটা এইটাই আসছে 60, মিলে গেল। কিন্তু এখানে একটা প্রবলেম হবে, দেখো তুমি যদি এই সংখ্যাটা নাও যে 4, 6 আর 8, ঠিক আছে, তাহলে এই কেসও এইচ সমান কত আসছে 2, এ আসছে কত 2, বি কত আসছে 3, শুধু সিটা চেঞ্জ হয়ে গেছে 4। তাহলে তোমার এলসিএম কত হতো, এলসিএম হতো তোমার এখানে যদি বসাই 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 2, তাহলে এখানে কত আসছে, এখানে তোমার আছে 4, 3, 12 আর 4, তাহলে 4, 12, 48। কিন্তু এইখানে তুমি দেখো এই তিনটে সংখ্যার এলসিএম কত, খুব সহজেই দেখে বোঝাচ্ছে এটা 24, এখানে এলসিএম আসছে আমার 24। তার মানে আমার যে এরকম ব্লাইন্ডলি এবিসিএইচ লিখে দিলাম, এটা ভুল, এটা আমার আসছে না, এটা আমাকে ভুল এলসিএম দিচ্ছে। এখানে আমার ডবল হয়ে গেছে, এলসিএম এর মাল্টিপিল পেয়েছি কিন্তু এলসিএম পাইনি, লিস্ট কমন মাল্টিপিল। সুতরাং যে কোনো মাল্টিপিল নিলেই হবে না, লিস্টটা নিতে হবে। 24-এই তো আমার এগুলো সব ভাগ যাচ্ছে, তাহলে আমি 48 নেবো কেন? তাহলে আমার এই ইকুয়েশনটা ভুল। এইটাকে এই ভুলটাকে ক্যারি করে কি হয়েছে, এই আমি দেখছি যে ইন্টারনেটে বা কিছু জায়গাতে, অনেক জায়গাতেই এরকম ভুল কিছু ইকুয়েশন লোকে লিখছে। যেই ইকুয়েশনটা আমরা এলসিএম একটু পরেই দেখবো যে কি ইকুয়েশন ভুল আছে, মার্কেটে এরকম কিছু ইকুয়েশন আছে এগুলো ভুল, টোটালি না বুঝে এগুলো ব্লাইন্ডলি হচ্ছে লোকে ইউজ করছে, ঠিক আছে। তো সেটা আমি দেখবো, কিন্তু আমি এখানে এর ব্যাখ্যাটা করে দিলাম। তো আমার শুধু দুটোর জন্য এইটুকু মনে রাখবে যে দুটোর জন্য সংখ্যা এই চলে বি এই চলে, যেখানে এইচ হচ্ছে এইচসিএফ, সেখানে এলসিএম হয় এ বি এইচ, এটাই কোনো অসুবিধা নেই। কিন্তু 3টে 4টে এইগুলো ফার্দার কেসে প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে, প্রবলেম কখন হয় না, যদি এ বি সি যদি এরা রিলেটিভলি প্রাইম হয় কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ফ্যাসাদ দেখো, এবং সরি রিলেটিভলি এরা প্রাইম হবে এবং এদের যে কোনো দুটো পেয়ারও ক্রো প্রাইম, তখন কোনো অসুবিধা হয় না। 2, 3-এর মধ্যে 2, 3 বা 3, 5 বা 2, 5 এরা সবাই দেখো পেয়ার ওয়াইজ প্রাইম, পেয়ার ওয়াইজ কো প্রাইম। কিন্তু এখানে 2, 3 আর 4-এ 3, 4 হচ্ছে কো প্রাইম, 2, 3 কো প্রাইম, কিন্তু 2 আর 4 কো প্রাইম নয়। এখান থেকে একটা 2 ফ্যাক্টর এইখানে এই আমাদের এই ক্যালকুলেশনটাকে নষ্ট করছে, ঠিক আছে, এখানে অসুবিধা সৃষ্টি করছে। এই প্রবলেমটা না বুঝে অনেকেই ব্লাইন্ডলি কিছু থিওরি প্রডিউস করেছে, সেইগুলো ভুল, সম্পূর্ণ ভুল, ঠিক আছে। সেগুলো আমি একটু পরেই দেখাচ্ছি। তাহলে এইগুলো বোঝা গেল, এলসিএম এর স্ট্রাকচার দেখলাম। তো এই স্ট্রাকচারের উপর আমরা একটা অঙ্ক করে নিই, তারপর আমরা কিছু এলসিএম এইচসিএফ এর জেনারেল প্রপার্টি করব। অঙ্কটা আগে করে নিই। এটা তো একদম কমন অঙ্ক পড়ে পরীক্ষায়, যে সংখ্যা দুটো দিয়ে দিয়েছে, এর সাম দিয়ে দিয়েছে তোমার 36 আর এইচসিএফ এই সমান 4 দিয়ে দিয়েছে। তাহলে কতগুলো পেয়ারে এই সংখ্যাটা পসিবল, এটা আমরা এই ওদের স্ট্রাকচারটা লিখবো। এইচ প্লাস বিএইচ, দুটো সংখ্যা এইচ আর বিএইচ ধরে নিয়েছি, আমি আর লিখছি না। এটা এ প্লাস বি সমান এটা 36, সুতরাং এইচ সমান যদি 4 বসিয়ে দিই, এ প্লাস বি সমান আসছে 9। এ প্লাস বি 9-কে আমি কতগুলো পেয়ারে লিখতে পারি, 1, 8, 2, 7, 3, 6 আর 4, 5। এবারে দেখো আমরা কি বলেছি যে এ বি হচ্ছে কো প্রাইম হবে,
পরস্পর মৌলিক হবে, এদের মধ্যে আর কিছু কমন যাবে না। তো 3 6 তো 3 কমন চলে যাচ্ছে, একে একে তো 1 থাকলে 1 তো সবার মধ্যেই আছে, সুতরাং এইগুলো 1 থাকলে তো এটা পসিবলই নয়। তাহলে 3 6 কেটে গেল, তাহলে দুটো পেয়ার আমার পড়ে আছে, এরা দেখো কোপ্রাইম 2 7 আর 4 5। ঠিক আছে, তাহলে আমার দুটো পেয়ার। সংখ্যাগুলো একবার বের করে নিই আমরা তবু। তাহলে এখানে তোমার আছে 2 7-এর জন্য আসছে 4 দিয়ে গুণ করে নিলে 8 8, আর এইটা আসছে তোমার 28, আর এইটা আরেকটা পেয়ার কি আসছে 4 4 16 আর 20। ঠিক আছে, দেখো দুটো যোগ করে দেখো 36 আসছে, তার মানে আমার গিভেন কন্ডিশন স্যাটিসফাই করেছে, 36 এখানে সমষ্টি হবে। ঠিক আছে, বোঝা গেল? এরকম কিছু অঙ্ক থাকে, প্রবলেম তো আমরা প্রবলেম বাট ওখানে দেখবো, আর ট্রিকেরও কিছু দেখবো। ঠিক আছে, তাহলে আমরা এবার এইচসিএফ আর এলসিএম এর কিছু জেনারেল প্রপার্টি দেখে নিই। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল প্রপার্টি পরে স্টাডি করবো, এইচসিএফ আর এলসিএম এর আলাদা করে, তার আগে আমরা কিছু জেনারেল প্রপার্টি দেখে নিই। হ্যাঁ, এটা দেখো, এটা তো স্কুল লেভেলে একদম পরিচিত ফর্মুলা, যে সংখ্যা দুটির গুণফল সমান তাদের হচ্ছে এলসিএম আর এইচসিএফ এর লসাগু গসাগুর গুণফলের সঙ্গে সমান হয়। এটা তো প্রমাণ করা এমন কিছু ব্যাপার নয়। আমি বলেছি কি 2 ডিজিটের ক্ষেত্রে n1 n2 ধরে এইগুলো কোনো অসুবিধা নেই, যখনই 3 ডিজিট 4 ডিজিটের পরে যাব তখনই আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। কেন থাকতে হবে সেটা তো ওখানে বলেছি, আর এখানেও আমরা দেখব। তো এটা আগে প্রমাণ করে নিই। এটা সমান যদি এইচ হয়, এটা যদি বিএইচ হয়, দুটো গুণ করলে কত আসবে? এ বিএইচ স্কোয়ার। আর এলসিএম কি আমি দেখেছি দুটো টার্মের জন্য এ বিএইচ আর এইচসিএফ হচ্ছে এইচ। দেখো এই দুটোকে গুণ করলেও তো এ বিএইচ স্কোয়ার আসে, তাহলে দুটো সমান, ইকুয়ালিটি হোল্ড করছে। দুটোর জন্য এটা খুবই সহজ বোঝা। এইবার দেখো আমি 3টের জন্য আমি যদি করি, তার 3টের জন্য করার আগে আমি বলে দিই যে মার্কেট একটা 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 তোমার ফর্মুলা আছে, যেইটা এটা দেখা যায় 3 বা যে কোনো সংখ্যার জন্য এটা নাকি হোল্ড করে। সেটা লেখা এরকম n1 ইন্টু n2 ইন্টু n3 আপ টু গুণ করতে করতে ni অবধি, এটা সমান নাকি হয় এলসিএম ইন্টু এইচসিএফ টু দি পাওয়ার i-1। এটা নাকি যে কোনো সংখ্যার জন্যই হোল্ড করে, কিন্তু এটা ভুল। আমি তোমাকে বলছি এটা হচ্ছে ভুল, এটা যে কোনো এইখানে এরকমের জন্য হোল্ড করে না। এটা তখনই হোল্ড করে যদি এখান থেকে এইচ বের করার পরে যে এ বি সি গুলো থাকে, এ বি সি করে করে ধরি তুমি যে সংখ্যাগুলো থাকে, এরা যদি হচ্ছে এদের মধ্যে যে কোনো পেয়ারেই যদি এরা কোপ্রাইম হয়। যদি এরা পেয়ার ওয়াইজ কোপ্রাইম না হয় তাহলে কিন্তু এই ইকুয়েশনটা হোল্ড করবে না। ঠিক আছে, দেখো 3টে সংখ্যার জন্য আমি একটু আগে উদাহরণটা দেখেছিলাম কি 3 এই 4 6 আর 10, এদের মধ্যে থেকে যে এবিসি গুলো এসেছিল কত 2 3 আর 5, এইচ হচ্ছে 2 ছিল, সুতরাং বের করে নেওয়ার পর এবিসি এইটাই ছিল, এবিসি যেটা এটাই ছিল। এরা হচ্ছে দেখো পেয়ার ওয়াইজ যে বলেছিলাম আমি, এরা হচ্ছে কোপ্রাইম। এই ক্ষেত্রে এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইখানে আমি একবার বসিয়ে দেখি মানটা, একবার করেই দেখা যাক না। এটার জন্য এলসিএম কত আসছে? এটার এলসিএম কত? এটার এলসিএম আসছে 60, বের করেছিলাম আগে। আর এইচসিএফ তো আছে 2, তাহলে তোমার আছে এটা কত? এইচসিএফ আসছে 2, এইচসিএফ আসছে 2। তাহলে আমার এখানে ইকুয়েশনটা বসালে কি কত আসবে? 3টের জন্যে এলসিএম ইন্টু এইচসিএফ 3 - 1 স্কোয়ার আসবে এইখানে। তার মানে এলসিএম এর ভ্যালু হচ্ছে তোমার 60, আর এইদিকে 2 স্কোয়ার 4, তার মানে 4 6 240। সংখ্যাগুলোর গুণফল কত? n1 n2 আর n3 সমান কত? 4 6 24, 10 240। ঠিক আছে, এই যে 3টে সংখ্যা, এইটার জন্য 240, দুদিকে মিলে গেছে, তার মানে এটা ঠিক আছে। কিন্তু এটা দেখো ফ্যাসাদ হবে যদি এদের মধ্যে কোনো পেয়ারেও যদি এরা কোপ্রাইম নয়, একটা পেয়ারও যদি নিজেদের মধ্যে কোপ্রাইম না হয়, তাহলেই এই ইকুয়েশনটা হোল্ড করবে না। এইটা অর্ধেক ইন্টারনেট সাইটে এবং অন্য অন্য বিভিন্ন জায়গায় হচ্ছে আর্টিকেল এইটা লোকে দিয়ে রেখেছে, এটা সম্পূর্ণ ভুল। মানে সম্পূর্ণ ভুল নয়, এইটার জন্য হোল্ড করে। তো তোমাকে তো এটা লোকে তো অত পরীক্ষায় খেয়াল করবে না, ব্লাইন্ডলি সলভ করবে। তো এইটা থেকে কসাস থাকা ভালো, যে তখনই 3টের বেশি থাকবে, তখন 2টোর বেশি থাকবে, তখনই সাবধান হয়ে যাওয়া ভালো। সচরাচর পরীক্ষায় পড়ে না, তবুও জেনে রাখা ভালো, যেহেতু আমরা এখানে আলোচনা করছি। আমরা দেখি যে ওইটার জন্য কি প্রবলেম হচ্ছে। দেখো যে আমি সেই যে ওখানে উদাহরণ দিয়েছিলাম, ওটা আমি ওখানেই দিয়েছিলাম 4 6 10, এই 4 6 8। এইখানে কি হয়েছিল? এ সমান এখান থেকে 2 আসছে, বি সমান আসছে 3, আর সিটা চেঞ্জ করে 4-এ করেছিলাম, আর এইচ সমান তো 2 আছে। এইবার দেখো এখানে এই 3টের হচ্ছে এলসিএম কত? এলসিএমটা আলাদা করে আমরা যদি বের করি 24, এইচসিএফ তো হচ্ছে এখানে 2। ঠিক আছে, তাহলে আমার এই দিকের 3টে সংখ্যার আবার 3টে সংখ্যার গুণফল কত? n1 n2 n3 গুণ করলে এইটা আসছে তোমার 4 6
24 ইন্টু 8। আচ্ছা আমি এটা শুধু 4 6 8 গুণেই রাখি না, তাহলে ফ্যাক্টরগুলো তো দেখা যাবে। আর এইদিকে এলসিএম ইন্টু এইচসিএফ টু দি পাওয়ার 3 - 1, এইচসিএফ এর স্কোয়ার আসবে। আই সমান, এখানে আই সমান হচ্ছে 3, তিনটে সংখ্যা আছে, তাহলে এলসিএম আসে 24, আর এইটা কত আসছে, এটা 2 2 স্কোয়ার, এটাই তো 6 ইন্টু 4, আর এইটা 4। দেখো এদিকে 4 6 আছে, 4 6 আছে, এখানে 8 আছে, এখানে একটা 2 কম পড়ছে, এখানে 4। এইখানে তার মানে প্রবলেম হচ্ছে, তার মানে আমাদের ফর্মুলা হোল্ড করলো না, যে জেনারেল ফর্মুলা লিখেছি ওই ফর্মুলাটা তো ভুল। এইখানে মোস্ট জেনারেল ফর্মুলাটা আমি এখানে লিখছি, যেটা প্রুভ করা এখানে কোনোভাবেই আলোচনা হয় না, প্রুফটা ইটসেলফ বিশাল ডিফিকাল্ট। তো আমি সেটা তবু একবার লিখছি। দেখো এলসিএম অফ তিনটে নাম্বার যদি n1 n2 n3 থাকে, এটার সঙ্গে HCF অফ n1 n2, HCF অফ n2 n3 ইন্টু HCF অফ n3 n1, এইটাকে আমি টোটাল HCF দিয়ে ভাগ করব, n1 n2 n3 একসঙ্গে। এখানে দেখো শুধু আমি এই যে পেয়ার ওয়াইজ কোপ্রাইমটা এখানে যাতে হয় চেক, সেইটার জন্য এখানে একটা ব্যবস্থা করেছি, আর টোটাল HCF দিয়ে ভাগ হচ্ছে। এটা প্রুফ করছি না আমি, প্রুফ করার কোনো প্রশ্নই নেই। আর এইখানে এইটাই সমান হয় সংখ্যা তিনটির গুণফল, n1 n2 ইন্টু n3। এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলাটা, মোস্ট জেনারেল। ঠিক আছে, এই যে আগের যে ফর্মুলাটা লিখলাম, ওই যে n1 ইন্টু এলসিএম ইন্টু এইটা কখন হোল্ড করবে, ওই যে আগের প্রবলেমটা হোল্ড করলো। এটা যখন 4 6 10 লিখলাম তখন হোল্ড করলো, কারণ এবিসি যদি পেয়ার ওয়াইজ এরা কোপ্রাইম হয়, টোটাল তো রিলেটিভলি প্রাইম হতেই হবে, কারণ এইচ তো বের করে নিচ্ছি। সুতরাং ওই কেসে এটা খুব সাবধান। তো 3 পড়ে না, কিন্তু এটা জেনে রাখা ভালো, কারণ ওইখানে যেখানে লেখা আছে এইগুলো, যেসব সাইটে এগুলো সব ভুল দেওয়া আছে। ঠিক আছে, এর হচ্ছে 4-এর জন্যও করা যায়, সে আরও বড়, বিরাট বড় পারমুটেশন কম্বিনেশন আছে এইগুলোর মধ্যে। ঠিক আছে, এই সেটাগুলো HCF2 HCF4 এইভাবে কম্বিনেশনে লেখা, খুবই জটিল। সার্চ করে দেখতে পারো, কোনো না কোনো হয়তো ভালো সাইটে ম্যাথের দেখতে পারো, অথবা বইয়ে কনসাল্ট করতে পারো। তাহলে এইখানে আমি এই যে n1 এই গুণফল প্রোডাক্টের সঙ্গে যে এলসিএম HCF এর কী সম্পর্ক তার কিছু এখানে আইডিয়া করলাম। ঠিক আছে, অনেক বেশি আইডিয়া হলো। তাহলে এর পরের হচ্ছে আর কিছু আমরা রুল দেখি। এখানে রুল নয়, এটা তো একদম আমাদের HCF এর বের করারই উপায়টা আমি এখানে লিখছি, প্রপার্টিজ আন্ডারই করে দিচ্ছি। এটা সবারই জানা এলসিএম HCF বার করা, কারণ এখন পরীক্ষায় প্রায় ফ্র্যাকশন সম্বন্ধে পড়ছে। তো তবু একবার লিখে দিই, যেহেতু ভিডিওটা আমার স্বয়ংসম্পূর্ণ করতে চাইছি, তো যত ইজি কঠিন সব জিনিসই এখানে ঢোকাবো। এখানে তাহলে এলসিএম আর HCF এর যদি এরকম ফ্র্যাকশনের এলসিএম যদি করতে বলে, যদি এরকম ধরে নাও এ বি বি এই সি ডি আর ইএফ এরকম যদি ফ্র্যাকশনটা থাকে, এর এলসিএম বের করার সময় কি হয়, এদের যে লবটা আছে এ সি আর ই, নিউমেরেটারের হচ্ছে এলসিএম করতে হয়, আর ডিনোমিনেটারের ঠিক উল্টোটা, ডিনোমিনেটার উল্টোটা করতে হয়, HCF অফ এখানে বি ডি আর এফ। আর HCF এর মনে রাখা খুবই সহজ, HCF এর ক্ষেত্রে ঠিক একই রকম, ঠিক উপরে HCF হবে, নিচে এলসিএম হয়ে যাবে সি ডি ই এফ। এর ক্ষেত্রে হবে HCF অফ এ সি ই আর এলসিএম অফ বি ডি এফ। এগুলো তো ঠিকই আছে, এগুলো আমরা ইকুয়েশনে করবো, কিন্তু যখন প্রবলেম কষবো বা ট্রিকি প্রবলেমস কষবো তখন দেখবো যে এসব ফর্মুলা না লাগে কি করে ডাইরেক্ট ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, সেগুলো আমরা যথাসময়ে শিখবো। আর একটা আছে এখানে পলিনোমিয়াল লিখেছি। তো পলিনোমিয়াল তো আমি আগেও বলেছি যে নাম্বার সিস্টেমের ভিডিওতে, যে পলিনোমিয়াল সম্বন্ধে যাতে বুঝতে অসুবিধা আছে, ক্লাস 9-এর বইটা তারা একটু প্লিজ পড়ে নাও। ওখানে এখন নতুন সিলেবাসের বইটা, ওতে এখন এইরকম এই সমস্ত পলিনোমিয়াল বহুপদ রাশি, পলিনোমিয়ালের বাংলা হচ্ছে বহুপদ রাশি, মানে তুমি যখন x+1 থাকো, স্কুলে যে সমীকরণ করেছো ক্লাস 9-এ x+y থাকে, এগুলো সব পাওয়ারে 1 থাকে। দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ দেখেছো, ভ্যানিসিং মেথড এরকম x³ x², এরকম। এর থেকে আরও যদি বড় থাকে, জেনারেল রুলটাকে x⁴n কে পলিনোমিয়াল বলা হয়। তো এইগুলো হচ্ছে এক ঘাতের পলিনোমিয়াল, এর মাথায় যতটা থাকে পাওয়ার সেটাকে তত ঘাতের পলিনোমিয়াল বলা হয়, তত ডিগ্রির পলিনোমিয়াল। এটা n ডিগ্রি পলিনোমিয়াল, এটা 3rd ডিগ্রি, এটা 2nd ডিগ্রি, এটা 1st ডিগ্রি, ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল অর্ডার বলা হয়। ঠিক আছে, এর অর্ডার মাত্রা আরও অনেক কিছু জিনিস আছে, সেগুলো জানতে লাগবে না, খুবই বেসিক ওখানে বইয়ে আছে, ওইটুকু শিখে নিলেই হবে। আর এখানে আমরা তাহলে পলিনোমিয়ালের এখানে দেখি একটা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি সিম্পল, সচরাচর পড়ে না, কিন্তু এখনকার কি পরীক্ষা জানো তো, পরীক্ষায় এখন
নাম্বারের থেকেও এইরকম পলিনোমিয়াল বেসড বা তোমার প্যারামিটার বেসড হচ্ছে এই অঙ্ক বেশি পড়ছে, কিছু এক্সামে আসছেই। তো সেইগুলোকে তোমার যদি এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তাহলে অসুবিধা আছে। কারণ নাম্বার দিয়ে এলসিএম এইচসিএফের বিভিন্ন ট্রিক হয়তো রেডি করে গেছো, কিন্তু ওখানে তো এইসব ট্রিক সচরাচর লাগবে না। তাহলে তোমাকে কনসেপ্টটা জানতে হবে। ধরে নাও এরকম দুটো রাশি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স কিউ মাইনাস ওয়ান। এই দুটোর মধ্যে তোমাকে যদি এইচসিএফ বার করতে বলে, সিমিলারলি এটাও তো তুমি একটা সংখ্যা ভাবো না, এদেরকে তুমি ফ্যাক্টরাইজ করো। এদের ফ্যাক্টরাইজ করলে কি হবে, এটা এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান। আর এইটাকে ফ্যাক্টরাইজ করলে কি হবে, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে দুটোর মধ্যে কি কমন, দেখেই তো বোঝা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান কমন, তাহলে এইচসিএফ সমান এক্স মাইনাস ওয়ান, এমন কিছু বোঝার কঠিন নয়। আর এলসিএম সমান কি কমন, এ বি সি ইন্টু এইচ। এখানে এ হচ্ছে এইটা আর এখানে বি হচ্ছে এইটা, তাহলে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান, এই শেপটা গুণ করে দিলাম। তাহলে এইটাকে আমরা আরও লিখতে পারি, এটার সঙ্গে এটাকে গুণ করে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে লিখতে পারি, অথবা এটা অপশানে যেরকমভাবে গোছানো থাকবে তো সেরকমভাবে লিখবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা বেশ কিছু জেনারেল আমরা রুল শিখলাম। ঠিক আছে, এই আর এলসিএমে আমরা সেপারেট রুল আলাদা শিখবো একটু পরেই। তো এখানে বেশ কিছু রুল শিখলাম, এই প্রোডাক্টের রুল শিখলাম আর এইগুলো ক্যালকুলেশন শিখলাম। তো এর উপরে বেশ করে দুটো প্রবলেম আমরা দেখে নিই একটু। এখানে একদমই স্টেট পরে প্রথম যে এটা পড়েছি এটা থেকেই দিয়েছি, একদম বেসিক এইটা। এরকম এক্সপেক্ট করা এখন পরীক্ষায় এক্সপেক্ট করা যায় না, তবুও পড়েছিল করছি। তো 864 বলে দিয়েছে। এলসিএম আমি আর লিখছি না, একদম বসিয়ে দিচ্ছি। এইচসিএফ হচ্ছে 144, তাহলে সংখ্যা একটা সংখ্যা দিয়ে দিয়েছে, আরেকটা সংখ্যা কত। তো এলসিএম ইন্টু এইচসিএফ, সংখ্যা দুটি গণপল একটা আছে, এইটা আরেকটা সংখ্যা, তাহলে এটা 144, এখানে 2 যাচ্ছে, এখানে ভাগ করলে তাহলে 432, তার মানে 3-এরটা উত্তর। ঠিক আছে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। পরেরটা করি। ও এখানে একটা এলসিএম আমি দিয়েছি ফ্র্যাকশানে, দেখাই যে আমরা এই যে শিখলাম এইখানে সেইটা কি করে করতে হয়। খুবই এলিমেন্টারি, তবু যেহেতু কনসেপ্টটা আমরা একটা করে কনসেপ্ট শিখি আর তার প্রবলেমও দেখে নেবো এখানে। তাহলে এইটার করতে গেলে কি হবে, উপরে আসবে এলসিএম অফ 2, 4, 5 আর নিচে এইচসিএফ অফ 3, 9, 6। ঠিক আছে, তাহলে এলসিএম এর কত, এলসিএম আসছে 20, 2, 4, 5 এর এলসিএম 20 আসছে, এসব মুখে মুখেই হয়ে যাবে। আর এইচসিএফ কত, এখানে 3 দেখাই যাচ্ছে, তার মানে 20/3, 20/3 দুয়েরটা। তাহলে এইখানে মোটামুটি আলোচনা হলো। এরপরে আমরা ওইগুলোর এই এলসিএম আর এইচসিএফ এর করতে, এই শেপটা আগে শুরু করব। দেখা যাক এই শেপে কি কি প্রপার্টি আমরা স্টাডি করব। হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রপার্টিস এইচসিএফ। এর আমরা প্রথম প্রপার্টিটা দেখি। প্রথম এখানে প্রপার্টিতে লিখেছি যে সাম আর প্রোডাক্ট, এগুলো সংখ্যাগুলো যদি সাম আর প্রোডাক্টের এইচসিএফ নেওয়া হয় তাহলে সেটা সংখ্যাগুলো যে ইটসেলফ এইচসিএফটা আসছে গসাগু সেটার সঙ্গে সমান হয়। তার মানে সংখ্যার যেটা গসাগু সেটাই তাদের সাম ও প্রোডাক্টও সেটাই তার গসাগু হবে। তার মানে কোনো অঙ্কে, এটাকে আমরা কোথায় ইউটিলাইজ প্রমাণ করার আগে আমি এর ব্যবহারটা কোথায় করব। কোনো অঙ্কে এরকম যদি সাম আর প্রোডাক্ট দিয়ে দিল আলাদা করে, দিয়ে সেখানে তোমার এইচসিএফটা বার করতে বললো, তো আমরা সেখানে সংখ্যাগুলো বের করার জন্য বদার করব না, সেগুলোকে ওই এ বি বার করে বা ওই ইকুয়েশনটাকে সলভ করে ওরকম করে বের করার চেষ্টা করব না। আমরা এখান থেকে দেখব যে ওই সাম আর প্রোডাক্টের যেটা এইচসিএফ সেটাই আলটিমেটলি সংখ্যাগুলোর এইচসিএফ হবে। এটা প্রমাণ করা খুবই সহজ। এইটা আমরা যেরকম আগের ওই যে ফ্যাক্টর স্ট্রাকচারগুলো লিখেছিলাম নাম্বারে, সেই রকম এইচসিএফের স্ট্রাকচারে লিখি। ধরে নিই যে n1 = AH, n2 = BH আর n3 = CH। আমরা সুবিধার জন্য এখানে আপ টু আই অবধি করছি না, 3টে অবধি করে দেখি, এতেই আমাদের কাজ হয়ে যাবে আর বোঝা যাবে যে এটা যে কোনো সংখ্যার জন্যই ট্রু হবে। তাহলে এর সাম যদি হয়, সাম হবে তোমার এইচ হচ্ছে, একদম লিখে দিচ্ছি এইচ কমন নিয়ে, A + B + C, আর এদের প্রোডাক্ট হবে বা গুণটা যেটা হবে সেটা হবে ABC/H³। দেখো এই দুটো সংখ্যার দিকে তাকিয়ে দেখো, এদের মধ্যে কি কমন নেওয়া যাচ্ছে, এটা তো আইডেন্টিটি। সব এইচসিএফ এলসিএম এসব ভুলে যাও, কমন কি নেওয়া যাচ্ছে, কেবলমাত্র এইচ। তো এই এইচটা কি, এইটাই তো এইচসিএফ কার, ওই সংখ্যাগুলোর n1 n2 n3। তার মানে আলটিমেটলি
এখানে মনে হচ্ছে যেন এইগুলো তো খুবই ট্রিভিয়াল ব্যাপার, কিন্তু পরীক্ষায় তো তোমাকে যেভাবে থাকবে তোমাকে তো একটা স্টেপ এগিয়ে থাকতে হবে। যেই তোমাকে সাম আর প্রোডাক্ট এরকম দিয়ে দেবে কোনো সংখ্যায়, কিছু বার করতে বলেছে, তুমি এদের যে এইচসিএফ সেইটা তুমি বের করে নিতে পারবে। এবার ওটা দিয়ে অঙ্কে যেটা চেয়েছে সেটা বের করতে বলো, কিন্তু অ্যাটলিস্ট তোমার হাতে যখনই সাম আর প্রোডাক্ট দেবে এই তথ্যটা থাকবে যে এদের মধ্যে থেকে আমি গ্রেটেস্ট ডিভাইডারটা বের করে নেবো, ওটাই হবে আলটিমেটলি সংখ্যাগুলোর এইচসিএফ। ঠিক আছে, খুবই এলিমেন্টারি। আমরা নেক্সট হচ্ছে এর প্রপার্টি দেখি এইচসিএফ এর কি আছে। এইটা হচ্ছে সবথেকে এইচসিএফ এর সবথেকে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। বলেছে যে ডিফারেন্স বিটুইন নাম্বারস কন্টেন্স এইচসিএফ। কন্টেন্স এইচসিএফ মানে যেসব সংখ্যাগুলো আমরা এইচ বার করছি তাদের ডিফারেন্সের মধ্যে এইচসিএফ থাকে, এইচসিএফ লুকিয়ে আছে। কেন আমি এটা কেন বলছি দেখো, যে n1 সমান যদি এইচ হয়, n2 সমান যদি বিএইচ হয়, n3 সমান সিএইচ, এরকম আছে। এখানে n1 n2 n3 কে বড় কে ছোট আমি কিছু বলিনি, সেই বড় ছোটর উপর নির্ভর করবে এ বি কে উপরে বড়। ঠিক আছে, আমি তবু বোঝার সুবিধা আমি ধরে নাও এটা সব দিকে বড়, n3 বড় n2 থেকে বড় আর n2 n থেকে, তার মানে এখানে আমি বলবো সি গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন এ, এটা সুবিধা আছে। এইটা লিখে দিয়েছি, তাহলে এটা লেখার সুবিধার ফলে আমাদের এখানে ডিফারেন্সটা নিতে সুবিধা হবে। দেখো তাহলে n2 মাইনাস n1 যদি আমি করি, এটাকে কি লিখতে পারবো, বি মাইনাস এ। ঠিক আছে, আলটিমেটলি এখানে আমরা যদি এটা নাও আলোচনা করি, আমরা এখানে ডিফারেন্স সাইন দেবো। ডিফারেন্স এইটা হচ্ছে ডিফারেন্সের সাইন, এটা যেমন বিয়োগ এটা ডিফারেন্সের সাইন, বড় ছোটটা কোনো ম্যাটার নয়। আর তেমনি আমি যদি এখানে n এর সঙ্গে n3 ডিফারেন্স নিই, এইটা পাবো। দেখো এই ডিফারেন্সটা যদি এক আসে, বি ডিফারেন্স এ বি মাইনাস এ, এইটা যদি সমান এক আসে ইজিক্যাল টু যদি এক হয়, এদের ডিফারেন্সটা দেখেই আমি এইচ পেয়ে যাব। কিন্তু মানে আমাকে বুঝতে পারছো এইটা হচ্ছে কোথায় কাজে লাগাতে পারবো, আমাকে তিনটে সংখ্যার যদি এরকম গসাগু কোনো ক্ষেত্রে বার করতে হয়, তার মানে আমার যে কোনো দুটো সংখ্যার আমরা হচ্ছে ডিফারেন্স নিয়ে নেবো, সেই ডিফারেন্সটা স্টাডি করলেই আমরা একটা গসাগুর আন্দাজ পেয়ে যাব। যদি এখানে 1 হয় খুব তো ভালো, এইচ হচ্ছে গসাগু পেয়ে যাব। আর যদি এটা ফ্যাক্টরে হয়, এটা যদি একের থেকে বড় হয়, তার মানে ওটার সঙ্গে ফ্যাক্টরাইজ করতে হবে। তার মানে এখান থেকে ধরো দুটো টার্ম, একটা সংখ্যা এলো, কিছু একটা সংখ্যা এলো নতুন n, এইটাকে আমরা যদি ফ্যাক্টরে লিখি a ইন্টু বি, এই ফ্যাক্টরে লিখি, তার মানে a অথবা বি এই দুটোর মধ্যে কেউ একটা এইচসিএফ হবে। সেইটা আমরা কি করে চেক করব, সেইটা আমরা বাকি এই সংখ্যাগুলোকে ভাগ করব। যদি দেখি যে ওদের ওটা ভাগ করার পর যদি সেগুলো সব সংখ্যাগুলো যেগুলো পড়ে আছে সেগুলো কোপ্রাইম, তাহলে আমাদের অলরেডি তার মানে ওইটাই আমাদের হচ্ছে গসাগু। সংখ্যাটার আন্দাজ হয়ে গেলে ওটাকে গসাগু বুঝতে তো আমাদের বেশি সময় লাগবে না। ঠিক আছে, তাহলে বুঝলে যে ডিফারেন্সটা কিভাবে এইচটাকে দিচ্ছে, কারণ এই ডিফারেন্সের মধ্যে তো এইচ আছে। সিমিলারলি এটা পজিটিভ, এটা হচ্ছে যদি যোগ হতো তখনও হতো। দেখো ব্যাপারটা যদি a প্লাস বি আমরা করতাম, সংখ্যা দুটোর যদি আমরা যোগ করতাম তাতেও আমাদের হতো। তাহলে আমরা ডিফারেন্স নিয়ে আলোচনা করছি কেন, ডিফারেন্স নিয়ে আলোচনা করছি আমরা কারণ আমাদের এইচসিএফ বের করাটা উদ্দেশ্য। যোগ করলে সংখ্যাটা তো আরও বড় হয়ে যাবে, সুতরাং সেটাকে ফ্যাক্টরাইজ করা তো আরও বেশি পরিশ্রম। তো ওটাই যদি আমি করবো তাহলে তো আমি ডাইরেক্ট এগুলোকে ফ্যাক্টরাইজ করে দেবো, n1 n2 ফ্যাক্টরাইজ করে দেবো সরাসরি, সেইটাই। কিন্তু আমার যদি ডিফারেন্সটা হয় তাহলে আমার ওটা কমে যাবে, কারণ ধরো এরকম কোনো সংখ্যা থাকতে পারে, ধরো না তোমাকে বললো 320, 360 আর 382, এদের মধ্যে গসাগু বার করতে। দেখো এই দুটোকে যদি আমি যোগ করি বা এই দুটোকে যোগ করি, অনেক বড় সংখ্যা হয়ে যাবে, সেটাকে ফ্যাক্টরে ভাঙা ইম্পসিবল হয়ে যাবে। হ্যাঁ, অনেক কঠিন হয়ে যাবে, অনেক সময় হয়ে যাবে, লেগে যাবে। কিন্তু আমি যদি এদের ডিফারেন্সটা দেখো, এখানে আসছে কত 40, এখানে আসছে তোমার 22। ঠিক আছে, তার মানে এইটুকু বলতে পারি এদের ডিফারেন্সের মধ্যেই আমার এইচটা লুকিয়ে আছে, এইচসিএফটা লুকিয়ে আছে। এটাকে কত লিখতে পারি, 2 ইন্টু 11, এইটা 2 ইন্টু 10, এটাকে অনেক ফ্যাক্টরি করতে পারি। এইটাকে আমরা 4 ইন্টু 10, 5 ইন্টু 8, এরকম বিভিন্ন ফ্যাক্টরি লিখতে পারি। আর এখানে লেখার সময় একবারও ভাববে না যে শুধু এইটা ব্লাইন্ডলি দেখবে না যে এটা শুধু প্রাইমে ভাববে, কারণ এটা হচ্ছে জিসিডি। এইচসিএফে আমি কি বলেছি, ফ্যাক্টরটা উৎপাদক না হতে পারে, ওটা প্রাইম নাম্বার না হতে পারে, ওটা আমরা ডিভাইসারটা খুঁজছি। সুতরাং 10, 8 এগুলো সবই হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু এগুলো আমার এইচসিএফ হতে পারে। তাহলে এইরকম আমরা ডিফারেন্সের করলে একটা আইডিয়া করতে পারি যে এইখানে আমার কি 2, 11 আসছে, তাহলে 11 দিয়ে এইগুলোকে ভাগ করলাম, এইটাকে ভাগ করি, এটাকে ভাগ করি, এটাকে ভাগ করি, তো এইখানে এইগুলো 11 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে 11 তো আমার জিসিডি হবে না, 2 দিয়ে ভাগ করলে সব যাচ্ছে, তার মানে 2 আমার হচ্ছে এইচসিএফ। তার মানে এই তিনটে সংখ্যার এইচসিএফ হচ্ছে 2, এইচ সমান 2।
ঠিক আছে। এবার এখানে আরও একটা ব্যাপার যে এইখানে তো আমরা অনেকগুলো সংখ্যা থাকলে কোনটা ডিফারেন্সটা নেওয়ার সুবিধা হবে, অবশ্যই যে যে যাদের মধ্যে ডিফারেন্সটা সব থেকে ছোটো আছে, কারণ যত ছোট সংখ্যা হবে সেটাকে ফ্যাক্টরে ভাঙতে তত সুবিধা। এখানে যেমন 40 কি অনেকের ডিভাইসার, কিন্তু এখানে 22-এর কম ডিভাইসার, এরকম যত ছোট করব তত, এখানে ধরো ডিফারেন্স যদি 16 হতো তাহলে আমার নাম্বার অফ ডিভাইসারটা কম হতো, 12 যদি করতাম আরও কম হতো, ডিফারেন্সটা যদি 12 আসতো। তার মানে যে আমার যে যে কোনো সেরকম সংখ্যা দেওয়া থাকলে তাদের হচ্ছে আমরা ডিফারেন্সটা দেখব, সব থেকে যে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স করব সেই ডিফারেন্সটাকে ভাঙবো, সেই ডিফারেন্সটাকে আমরা ডিভাইসারে লিখে নেবো, এবার সেই ডিভাইসারগুলো দিয়ে চেক করলেই সংখ্যাগুলোকে যে কোনটা ভাগ যাচ্ছে তাহলে সেইটাই আমার হবে HCF। ঠিক আছে, এই কনসেপ্ট আমরা কিছু অঙ্কে কাজে লাগাবো, তবে আমাদের তো পরীক্ষা এমনি HCF বার করতে পারলেন, এগুলো অঙ্কের মধ্যেই এই আইডিয়াটাগুলো লাগাতে হয়। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট হচ্ছে এখানে প্রপার্টি দেখে HCF এর। এটা একদমই বেসিক প্রপার্টি একটা শুরু করছি, এটা তো মানে যেটা তোমার HCF এর সংজ্ঞা সেইটা থেকেই এইটা আসছে, সিম্পল যে কোনো গ্রেটেস্ট নাম্বার যেটা n1 n2 আপ টু ni অবধি ডিভাইড করলে যে সংখ্যাটা দিয়ে সেটা রিমাইন্ডার হবে ABC, তাহলে গ্রেটেস্ট নাম্বারটা কি হবে, সিম্পল গসাগু বার করতে বলেছে কিন্তু সংখ্যাগুলো রিমাইন্ডার দিয়ে দিয়েছে, তো সংখ্যাটাকে করেসপন্ডিং সংখ্যা থেকে যে রিমাইন্ডারটা এটার দিকে বিয়োগ করে দিলেই এইটাই তো আমার HCF দিয়ে ভাগ যাবে, এইটার জন্যই তো ভাগ যাচ্ছিল না। তো এটা আমাদের তো সিম্পল মানে রিমাইন্ডার প্রবলেম যে আমরা স্কুলে ভাগশেষ শিখেছি, ভাগশেষ কি যেটা এক্সট্রা, সেই এক্সট্রাটা বিয়োগ করে দিলাম, সেটা দিয়ে তাহলে HCF দিয়ে ভাগ চলে যাবে। তো এইটাই করেছি, প্রতিটা থেকে তার করেসপন্ডিং রিমাইন্ডারগুলো বিয়োগ করে দিয়েছি, দিয়ে তাদের HCF নিয়েছি, তো সেইটাই তো গ্রেটেস্ট নাম্বার, যেটাই হচ্ছে আমার দরকার এখানে চেয়েছে। তাহলে এইটা গেল, এটা খুবই এলিমেন্টারি, কিন্তু এখান থেকে যেগুলোর উপর প্রবলেমটা পড়ে সেটা আমরা নেক্সটে দেখছি এরপরে। হ্যাঁ, এই চারেরটাই হচ্ছে HCF চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার্টিটা, যেটাই ম্যাক্সিমাম অঙ্কে কাজে লাগবে। আর আর এইটা ছাড়াই দুয়েরটাও অনেক জায়গায় কাজে লাগে, এইটা আমাদের অনেক অঙ্কে সহজে চট করে HCF বের করতে পারবো। তো এইখানে দেখো যে বলেছে যে গ্রেটেস্ট নাম্বার যেটা ভাগ করে n1 n2 এইগুলোকে ভাগ করলে সেম রিমাইন্ডার দেয়, এখানে রিমাইন্ডার ABC করেসপন্ডিং দিয়েছিল, সুতরাং খুব সুন্দর বিয়োগ করে তাদের মধ্যে HCF করে ফেলেছিলাম, গ্রেটেস্ট নাম্বার পেয়ে গেছিলাম। এখানে রিমাইন্ডারটা দেয়নি কিন্তু একটা প্রপার্টি দিয়ে দিয়েছে যে সেম রিমাইন্ডার দেয়, তাহলে ওই গ্রেটেস্ট নাম্বারটা কত, গ্রেটেস্ট নাম্বারটা কি বলছে আমার এখানে আমি লিখেছি যে এদের মধ্যে যে ডিফারেন্সটা নেওয়া হবে, যে মড নিয়ে নিয়েছি আমি এদের মধ্যে, তাহলে বড় ছোট কোনো ম্যাটার নয়, যদি এদের ডিফারেন্স ধরো -15 এলো তাহলে আমার মড নেওয়া আছে তার 15, তো মাইনাস নিয়ে মড ওটাই ডিফারেন্স বোঝায়, আমরা শুধু ডিফারেন্স আলোচনা করছি, সংখ্যাগুলো ডিফারেন্সের তাদের মধ্যে যেটা HCF সব থেকে বড় যেটা ফ্যাক্টর আসবে, GCD যেটা আসবে গ্রেটেস্ট কমন ডিভাইসারটা যেটা আসবে সেইটাই ওই গ্রেটেস্ট নাম্বারটা হবে। ঠিক আছে, কেন হবে এটা আমরা একটু দেখি। ধরে না প্রথম সংখ্যাটা আছে n1, আমার গ্রেটেস্ট নাম্বারটা আমি D ধরে নিয়েছি, অ্যাসাম্পশন করেছি D, তাহলে এটাকে যদি ভাগ করতাম Q1, এখানে আমার রিমাইন্ডার R এসেছে, n2কে যদি ভাগ করতাম ওই D দিয়ে গ্রেটেস্ট ডিভাইসারটা দিয়ে, তাহলে Q2 একটা অন্য কোশ্চেন কিছু একটা ভাগ বলে আসতো, কিন্তু রিমাইন্ডারটা সব কিছুই সেম বলেছে। ঠিক আছে, তাহলে দুটো দিয়ে আর ধরেছি, দেখো এই দুটোর মধ্যে যদি আমি ডিফারেন্স নিই, সিম্পল যদি বিয়োগ করি তাহলে কি আসছে Q1 মাইনাস Q2, এইগুলো তো কোশ্চেন সবসময় ইন্টিজার হয়, তার মানে এটাও ইন্টিজার হবে, এখান থেকে একটা D আসছে। সিমিলারলি তুমি যদি n2 মাইনাস n3 করো, এখানেও কি আসবে D, এর জন্য কোশ্চেন মাইনাস কোশ্চেন 3 একটা আসবে। তাহলে দেখো যে এদের মধ্যে যদি তুমি HCF নাও, HCF অফ যদি তুমি এইখানে নাও এদের ডিফারেন্সের জন্য এই মডটা লিখছি n2 মাইনাস n3, এইটার যদি ডিফারেন্স নাও, ডিফারেন্স নিয়ে তাদের যদি HCF নাও, তাহলে কমন কি আসছে, খুব সহজেই দেখা যাচ্ছে যে D কমন আসছে, একমাত্র D কমন আসছে। কারণ দেখো Q1 Q2 থেকে ডিফারেন্স থেকে যদি কিছু কমন আসতো সেটা তো আবার সেই আগের মতোই আলোচনা করছি, সেটা HCF এ অলরেডি ইনক্লুড হতো, D এর মধ্যে অলরেডি চলে আসতো, ওটা তো আর ভাগ যায় না। তাহলে আমার হচ্ছে কমন হচ্ছে D, তাহলে এই ডিটাই তো চেয়েছে, তার মানে আলটিমেটলি আমি অঙ্কটা ঘুরিয়ে করলাম, অঙ্কগুলো আমরা এই সংখ্যাগুলো ডিফারেন্স নিয়ে নিলাম, ডিফারেন্সের HCF করলাম, সেইটাই আমরা দেখছি আমাদের ওই যেটা কাঙ্ক্ষিত ডি যেটা আমার দরকার সেইটাই, সেই গ্রেটেস্ট নাম্বার সেটাই আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা বোঝা গেল যে এইখানে কিভাবে ডিটা আসে, এই বিয়োগ করলে আর কেটে যায় আর কোসেন্টের বিয়োগফল চলে আসে, আর ডিটা আমরা HCF করে বের করে নিই। এখান থেকে বের করার রাস্তা হচ্ছে কি HCF কমনটা বের করে নেবো গ্রেটেস্ট ডিভাইসারটা। ঠিক আছে,
তাহলে এইচসিএফ এর এই কিছু প্রপার্টি গেল। এর কিছু আমরা প্রবলেম দেখি এইগুলোর উপর বেস করে। রিমাইন্ডার প্রবলেমস এইচসিএফ। এইখানে দেখো বলেছে যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ উইল ডিভাইড 110 and 128 লিভিং এ রিমাইন্ডার 2 ইন ইচ কেস। এটা হচ্ছে ওখানে যে 3 নম্বর প্রপার্টি শিখেছিলাম সেটা সিম্পল, যে এইটা থেকে তার মানে কি বেসিক্যালি 108 আর 126 আমার গসাগু বার করতে বলেছে। 2 যদি রিমাইন্ডার আসে তার মানে তো ওটা গসাগুটা দিয়ে ভাগ করার পর 2 রিমাইন্ডার আসে, তাহলে 2 বিয়োগ করে সেইটার মধ্যে গসাগু বের করে নিলে উত্তর হয়ে যাবে। তাহলে এটা কত আসছে, এখানে 9 দিয়ে সিম্পল 9 দিয়ে ভাগ যাবে, এটা তো জানি 12। আর এটা কত আসছে 1 14, এখান থেকে তোমার আবার যাবে 2 6 আর 7, তার মানে 18 হচ্ছে আমার গসাগু। এইচসিএফ হচ্ছে 18, ওইটাই আমার হচ্ছে গ্রেটেস্ট নাম্বারটা। 18 দিয়ে দেখো ভাগ করো, 18 এখানে এখানে হচ্ছে তোমার 18 দিয়ে ভাগ করলে এটা কত আসছে 6 18 108, তার মানে 2 রিমাইন্ডার আসছে এখানে 7 18 126, তাহলে 2 রিমাইন্ডার আসছে আর ওটাই গ্রেটেস্ট নাম্বার। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 2 এরটা। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখি এর উপর। হ্যাঁ, এখানে হচ্ছে ওই 4 নম্বর প্রপার্টিটা যেটা আলোচনা করেছিলাম সেটার উপরে বেস করে একটা অঙ্ক দিয়েছি। এরকম প্রবলেম আমরা প্রবলেমস বা ট্রিক সেকশনে করব, সেখানে অন্য অ্যাপ্রোচও কিছু করার চেষ্টা করব। তো এইখানে আমরা যেহেতু কনসেপ্ট শিখছি সেটা একটা করে আমরা প্রবলেম করে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো বলেছে গ্রেটেস্ট নাম্বার খুঁজতে বলেছে যেটা এই সংখ্যাগুলোকে দিয়ে এই সংখ্যাকে ভাগ করলে লিভিং দি সেম রিমাইন্ডার ইন ইচ কেস। একটা ব্যাপার এখানে লক্ষ্য করেছে যে গ্রেটেস্ট যখনই থাকে তখন আমার এইচসিএফ এর কনসেপ্ট থাকে, কারণ এইচসিএফ হচ্ছে সংখ্যাটাকে দিয়ে এইচসিএফ এ ভাগ করা হয় আর এইটা হচ্ছে গ্রেটেস্ট হতে হয়। ঠিক আছে, এইটাকে গ্রেটেস্ট হতে হয়, এটাই ওই জন্য অপর নাম জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইসার। তো গ্রেটেস্ট যখন এরকম বার করতে বলবে তখন এই অঙ্কগুলো তখন হচ্ছে তোমাকে এইচসিএফ করতে হবে। আর কিছু অঙ্ক থাকে যে 4 ডিজিটে সব থেকে বড় সংখ্যাটা বার করো, সেইখানে কিন্তু এই গ্রেটেস্টের সঙ্গে নয়, সেটা কিন্তু এলসিএমও লাগতে পারে, সেটা আলাদা আর এই অঙ্কগুলো আলাদা। এখানে ডিভাইসিবিলিটি চাইছে, সুতরাং এখানে এইচসিএফ বার করতে বলেছে। তো এখানে লিভিং সেম রিমাইন্ডার, তো রিমাইন্ডারটা দেয়নি, সেম রিমাইন্ডার। এখানে আমরা কি শিখেছি যে একটু আগে শিখলাম যে এগুলো ডিফারেন্স নেবো, তাদের মধ্যে এইচসিএফ বার করবো। প্রথম দুটো সংখ্যার ডিফারেন্স কত আসছে 24 123, আর এইটার মধ্যে ডিফারেন্স 60, আমি আর লিখছি না, আর এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 84। এদের যদি এইচসিএফ বার করি, আমি প্রথমে 4 দিয়ে ভাগ যাচ্ছে সিম্পল দেখতে পাচ্ছি, এটা আসছে তোমার 15 আর এইটা আসছে 21, তার মানে এখানে 3 দিয়ে আবার যাবে 2 5 7 আর যাচ্ছে না, তার মানে 12, তার মানে এইচসিএফ হচ্ছে 12, যেটাই সমান আমার ওই গ্রেটেস্ট নাম্বারটা। ঠিক আছে, তার মানে 12 আমার হচ্ছে উত্তর, তার মানে 2 এরটা উত্তর। এইটা গেল। এইবারে দেখো এই অঙ্কটাতেই ঠিক আমরা ওই 2 নম্বর যে প্রপার্টিটা শিখেছিলাম যে সংখ্যা দুটোর ডিফারেন্সে আমার এইচসিএফটা লুকিয়ে আছে, সেইটা দিয়ে আমরা এইখানে এই অঙ্কের মধ্যে আমরা চট করে এইচসিএফটা করে নিতে পারি। দেখো এই দুটোর ডিফারেন্স কত, এইটার মধ্যে 36 ডিফারেন্স আর এই দুটোর মধ্যে 24 ডিফারেন্স। এবার এখানে আমরা কি বলেছি যে যে দুটোর মধ্যে ডিফারেন্স সবথেকে ছোট হয় সেটা ক্যালকুলেট করা সহজ হয়, কিন্তু এইগুলো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমাকে এটা করতে হবে, তোমার যেটা বিয়োগ করতে সহজ মনে হচ্ছে সেইটাই। এখানে আমি 60 আর 84 বিয়োগ করে 24 আসছে, দেখতে পাচ্ছি সহজে হচ্ছে। এখানে ধরো যদি 14 আসতো অত মাথা ঘামানোর দরকার নেই, যেটা একটা ধরে এগোলেই হবে, মোট কথা ছোট সংখ্যা হলে কোনো অসুবিধা নেই। এটাকে আমরা যদি ফ্যাক্টরে লিখি কি হবে, এটাকে আমরা যদি দুটো ফ্যাক্টরে গুণ করে লিখি, এটা দেখো 2 × 12 3 × 8 4 × 6 এরকম লিখছি। তো এবারে আমরা জিসিডি বলেছে, তো বড় সংখ্যাটা দিয়ে প্রথমে শুরু করি 12 দিয়ে, 2 তো সবই যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, সুতরাং কিছু নতুন কিছু নয়। 12 দিয়ে একবার আমরা করে দেখি, তাহলে 12 দিয়ে যদি একবার লিখি এই ডিফারেন্সটা দেখো সব দিয়েই ভাগ যাচ্ছে। ঠিক আছে, 24 দিয়ে তো প্রথমে দেখে নিচ্ছি, 24 দিয়ে তো নয়, সংখ্যাগুলো ইটসেলফ আছে, আর 24 দিয়ে গেলে কমন চলে আসবে, সেটা ওই কোশ্চেনটা 1 হলে তবেই ওইটা আসে, তো সেটা নর্মালি আসে না। এর ভিতরে একটা ফ্যাক্টরটা এইচসিএফ হয়, নর্মালি ওই ডিফারেন্সটা হচ্ছে এইচসিএফ হয়, ডিফারেন্সের ফ্যাক্টর। নর্মালি ডিফারেন্সটা ইটসেলফ এইচসিএফ হয় না সাধারণত। এখানে যেমন একটা 2 বেরিয়ে আছে, তাহলে 12কে এখানে দেখো সবগুলো পরে এটা 2 5 12 60 আর 7 12 84, তার মানে 12, তার মানে এখানেই তো বোঝাই যাচ্ছে তো 12। আর অপশানে তুমি তাকিয়ে দেখো, তোমার একটা আন্দাজ হয়ে যাবে এই যে কিসের মধ্যে আসতে চলেছে, তাহলে 12 তোমার হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এই যে ডিফারেন্সের টেকনিক দিয়ে আমরা সহজেই এইচসিএফ বার করে নিলাম, তাহলে বোঝা গেল। এবারে আমরা এলসিএম এর ওইরকম কিছু প্রপার্টি স্টাডি করব। এখানেও দেখো এলসিএম এ যে প্রথম প্রপার্টিটা লিখেছি, এটা ঠিক ওইটা 3 নম্বরে,
এইচসিএফে যেটা 3 নম্বরে করেছিলাম বেসিক, ঠিক তারই মতো এখানে বলেছে লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই n1 n2 আপ টু ni অবধি লিভস রিমাইন্ডার r। একটা হচ্ছে রিমাইন্ডার r হচ্ছে দেয় যখন এইখানে এই একটা লিস্ট নাম্বারকে এটা দিয়ে ভাগ করা। এখানে দেখো ওখানে যেমন দেখেছিলাম গ্রেটেস্ট নাম্বার, এখানে ঠিক লিস্ট সব থেকে ছোট যে সংখ্যাটা, ওখানে যেমন সংখ্যাটা ইটসেলফ এইগুলোকে ডিভাইড করছিল, এখানে কিন্তু ডিভাইডেড বাই n1 n2, তার মানে এইগুলো এই লিস্ট নাম্বারকে ডিভাইড করবে। এটাই তো এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। তাহলে এইখানে আমাদের এটা মাল্টিপল হবে এবং আমরা লিস্টও খুঁজবো। তাহলে রিমাইন্ডার হলে আমাদের এটা তো খুবই সহজ, এটা তো স্কুলেই আমরা করেছি যে লিস্ট নাম্বার হলে তাহলে এলসিএম অফ এইটা এই n1 n2 এইগুলো নেবো আর তার সঙ্গে আর যোগ করে দেবো। তাহলেই আমরা যখন এটা এই সংখ্যাটাকে যদি আমি দেখো n1 দিয়ে যদি ভাগ করি, এখান থেকে রিমাইন্ডার কন্ট্রিবিউশন কত আসবে 0, আর তার মানে এই পোর্শন থেকেই আমার রিমাইন্ডার কন্ট্রিবিউশন আসবে, যেটা অবশ্যই আর দেবে, আর যোগ করার ফলে। তাহলে এটা একদম বেসিক গেল, ঠিক আছে। এইবারে এর একটা দ্বিতীয় প্রবলেম দেখব। তার আগে এখানে দেখো, এখানে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, যেটা সে ওই মানে প্রবলেম নয়, প্রপার্টি, সেই প্রপার্টিটাতেও কাজে লাগবে। এখানে আমরা ওখানে ওই নাম্বার থিওরির নাম্বার সিস্টেমে যখন আলোচনা করেছিলাম, ওখানে আমরা থিওরিতে দুটো জিনিস আলোচনা করেছিলাম, পজিটিভ রিমাইন্ডার এবং নেগেটিভ রিমাইন্ডার। এবং এই পজিটিভ রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডার দিয়ে কী করে এই ডিভাইসিবিলিটি রিমাইন্ডারের প্রবলেমে সহজে করে ফেলতে হয় ইউজ করে, হ্যাঁ, কোন ক্ষেত্রে কোনটাকে লাগালে অনেক অঙ্কটা সহজ হয়, সেটাও আমরা আলোচনা করেছিলাম। তো সেটা যারা দেখোনি তো সেই ভিডিওগুলো আগে দেখে নাও, তাহলে পজিটিভ রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে আমি বলছি যে নেগেটিভ রিমাইন্ডার আমরা বলতে কি বুঝি। তার আগে পজিটিভ রিমাইন্ডার বলতে আমরা যেটা স্কুলে আমরা যে শিখেছি, যেটা নর্মাল ভাগশেষ বার করি, হ্যাঁ, যেটা পজিটিভে আসে সেটাই হচ্ছে পজিটিভ রিমাইন্ডার বা সাধারণ রিমাইন্ডার। কিন্তু ওই ডিভাইসার থেকে যদি পজিটিভ রিমাইন্ডারটা বিয়োগ করে দিই, ওইটা হয়ে যায় নেগেটিভ রিমাইন্ডার। ওর ডিফারেন্সটা নিলে নেগেটিভ রিমাইন্ডার দেয়। এবার এই নেগেটিভ রিমাইন্ডারের কাজ কি? এই নেগেটিভ রিমাইন্ডার ঠিক পজিটিভ রিমাইন্ডারের উল্টো কাজ করবে। এখানে ধরো যোগ করে যে ঘটনাটা ঘটেছে, নেগেটিভ রিমাইন্ডার যদি আমরা বিয়োগ করতাম তাহলে ওই ঘটনা ঘটতো। দেখো আমরা ধরো একটা দেখো অঙ্ক, যদি আমি ধরো 37কে 5 দিয়ে ভাগ করি, আমার পজিটিভ রিমাইন্ডার কত আসছে 2। তাহলে আমি বলতে পারি কি, যে আমরা শিখেছি যে এইখানে 2 যদি 37 থেকে বিয়োগ করা হয় সেইটা নাকি 5 দিয়ে ডিভাইসেবল হবে। তো এটা 35 আসছে, তাহলে সেটা 5 দিয়ে ডিভাইসেবল। কিন্তু আর একটা ছেলেকে শেখানো হয়েছে পজিটিভ রিমাইন্ডার, আর একটা ছেলেকে শেখানো হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। সে পজিটিভ রিমাইন্ডারের কথা জানেই না। সেই ছেলেটিকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই এই সংখ্যাটা থেকে কি সংখ্যা বাদ দিলে তোমার এটা ডিভাইসেবল হবে, সে বলল যে এখান থেকে -3 বাদ দিলে নাকি এটা ডিভাইসেবল হবে। সেই -3টা কোথা থেকে পেলো? এই -3টা পেলো ডিভাইসার থেকে পজিটিভ রিমাইন্ডার বাদ দিয়ে। তাকে তো শুধু আমরা নেগেটিভ রিমাইন্ডার শিখেছি, সে শুধু নেগেটিভ রিমাইন্ডারেই কথা বলে, তাহলে -3 আমরা এই 3 পেয়েছি। তো এইটাকে আমরা যদি এখান থেকে বিয়োগ করি, এটাকে আমরা নোটেশন দিয়ে করি যেন ডিফারেন্স নেওয়া হয় মাইনাস। এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আমার আসছে 40। নেগেটিভ রিমাইন্ডারের জন্য নেগেটিভ সাইনটা আমরা রেখেছি, তাহলে 40। দেখো 40 ও 5 দিয়ে ডিভাইসেবল, মানে ব্যাপারটা বুঝতে পারছো যে এইখানে 35 আছে, এখানে 40 আছে। আমার পজিটিভ রিমাইন্ডার এইদিকে 2, তাহলে নেগেটিভ রিমাইন্ডার যদি আমি এইদিকে এটা 2 যোগ করে 37 এসেছে, তেমনি 40 থেকে 3 বিয়োগ করেও তো আমি 37 আসতে পারি। তার মানে 37 থেকে আমি -3 বিয়োগ করে 40-এ যেতে পারি। উল্টো দিকে কথা নেওয়াটা হচ্ছে, যেহেতু নেগেটিভ নিচ্ছে ওই জন্য বিয়োগ বলছি, আর এইখানে আমি যেহেতু পজিটিভ নিচ্ছি ওরা আমরা 2 বিয়োগ করে 35-এ আসতে পারি 5-এর ডিভাইসিবিলিটি করার জন্য। এইটাই হচ্ছে পজিটিভ রিমাইন্ডার আর নেগেটিভ রিমাইন্ডার কনসেপ্ট, ঠিক আছে। ওখানে আরও ডিটেলে আছে এবং অঙ্ক কষা আছে, সেটার জন্য দেখতে পারো। তো এর পরের এই কনসেপ্টটা ঠিক পরের আমরা যে প্রপার্টিটা দেখবো সেখানে হচ্ছে কাজে লাগবে, ঠিক আছে। বোঝা গেল যে কিভাবে আমরা একটা সংখ্যাকে ডিভাইসিবল করার জন্য সেইখান থেকে আমরা পজিটিভ রিমাইন্ডার বিয়োগ করতে পারি অথবা নেগেটিভ রিমাইন্ডার সেইটার সঙ্গে যোগ করতে পারি। যোগ এটা আলটিমেটলি যে এইখানে আমরা যদি মাইনাস সাইনটা এসেছিল, এইটা সে বোঝা, আমরা এটা আমাদের ওল্ড কনসেপ্ট যে আমরা সবসময় সংখ্যাটা থেকে রিমাইন্ডার বিয়োগ করে ডিভাইসিবিলিটি করি, সেইটাই। তো আমরা যখন নেগেটিভ রিমাইন্ডার বলেই দিই তখন আমরা এটাকে 3ই বোঝাই, আর তখন আমরা এই কথাটা চেঞ্জ করে দিই যে ওইটার সঙ্গে যোগ করে দেবো ডিভাইসিবিলিটি করার জন্য। সুতরাং 40 নেগেটিভ বললে আমরা ওই জন্য এখানে পজিটিভ নিয়ে নিই, ওই জন্য আমরা যোগ বলি, আর পজিটিভ রিমাইন্ডার ক্ষেত্রে বিয়োগ বলি, ঠিক আছে। তো যেটা বলতে সুবিধা তোমার। তাহলে আমরা পরের হচ্ছে যে প্রপার্টিটা আছে সেইটা একবার দেখি কি আছে। এইটা ঠিক ওই যেমন গসাগুতে দেখেছিলে চারটে হচ্ছে ইম্পর্টেন্ট,
4 নম্বরটা যেরকম ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল ঠিক সেইটা এলসিএমে এটা হচ্ছে রিমাইন্ডার, এইটার উপরেই বেস করে তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসে রিমাইন্ডার চ্যাপ্টার থেকে। একবার দেখো যে লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই n1 n2 আপ টু ni অবধি লিভস রিমাইন্ডার এবিসি। এবিসি এখানে রিমাইন্ডার ছাড়ছে, প্রতিটা থেকে প্রতিটা রিমাইন্ডার দিচ্ছে। তাহলে বলেছে যে ওই লিস্ট নাম্বারটা কি, এই প্রপার্টিটা হল করে লিস্ট নাম্বারটা বের করার জন্য দেখো আমি এখানে ফর্মুলাটা লিখেছি যে এদের এলসিএম করেছি, তা থেকে কে বিয়োগ করেছি। কেটা কি, কে হচ্ছে নাকি n1 মাইনাস এ ইজিক্যাল টু n2b, তার মানে এইখানে যে ডিফারেন্সটা এইগুলো সমান, এখানে ডিফারেন্সটা এইখানে যে ডিফারেন্স এগুলো সমান। তা এই যে ডিফারেন্সগুলো আছে তার মানে অঙ্কটা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে। যখনই আমরা দেখব যে কোনো অঙ্ক যখন অ্যাপ্রোচ করবো, যে ডিফারেন্সটা আগে দেখব, ডিফারেন্সটা সমান হলেই আমরা তখন এই ফর্মুলাটা লাগিয়ে অঙ্কটা সলিউশন করব। কিন্তু একটা এখান থেকে সিম্পল একটা কিউরিওসিটি আসতে পারে যে ধরো যে এইটা যদি ইকুয়াল না হয়, এগুলো যদি ধরো ইকুয়াল না হলো তাহলে কি করা যায়। তাহলে প্রথম কথা হচ্ছে সেইটা হলে কোনো ইন্টারেস্টিং অঙ্ক হয় না, সেইটা আমরা এমনি নর্মাল মেথডে মানে এমনি ক্যালকুলেট করে করতে পারি। তাও আমরা একটা হচ্ছে প্রবলেমে দেখব যে ওইটাও কীভাবে করতে, প্রবলেম নিয়ে ওরকম প্রবলেম কখনো পড়েনি, মানে আমরা নিজেরা একটা এরকম প্রবলেম তৈরি করব নিজেরাই, দিয়ে তার সলিউশন করব, সেটা পরে। আগে আমরা এইটা বুঝে নিই। দেখো এইখানে খেয়াল করে দেখো n1 এখানে ডিভাইড করা হয়েছে, তাহলে এইটাই তো ডিভাইসার, আর এটা কি রিমাইন্ডার। কি রিমাইন্ডার? পজিটিভ রিমাইন্ডার। আমরা এখানে কিছু বলা নেই মানে এটা পজিটিভ রিমাইন্ডার। তাহলে এইটার ডিফারেন্সটা কি, এইটাই নেগেটিভ রিমাইন্ডার নয়, এইটাই তো নেগেটিভ রিমাইন্ডার, সেইটাই তো কে। তার মানে নেগেটিভ এই অঙ্কটা আর এই এক্সপ্রেশনটা পুরো দেখো বেসিক্যালি সেম। এখানে পজিটিভ রিমাইন্ডারটা যোগ করে অ্যান্সারটায় পৌঁছানো হয়েছে, আর এখানে নেগেটিভ টু উল্টো দিকে একই তো। মানে পজিটিভ রিমাইন্ডার যেটা আমরা পজিটিভ করব, নেগেটিভ রিমাইন্ডারে সেটা নেগেটিভ করব, পজিটিভ রিমাইন্ডারে যেখানে আমরা নেগেটিভ করব, নেগেটিভ রিমাইন্ডার সেখানে পজিটিভ করব, ঠিক উল্টোর উল্টা হয়। বেসিক্যালি দুটো ইকুয়েশনই সেম। মানে এইটাকে তো আমি এলসিএম প্লাস পজিটিভ কে এর পজিটিভ রিমাইন্ডারটা লিখতে পারতাম, এটা যদি কে পজিটিভ বলে আমি ডিনোট করতাম তাহলে এইটা করতাম। তো দেখো কে পজিটিভটাই তো হচ্ছে এ, কে পজিটিভ সমানই এ নয় কি, কারণ কে পজিটিভ আর এই যে আমার কে এইটাই তো আমার ডিভাইসার দিত। তো আমি এখানে কি ডিনোট করেছি, কে সমান এই এখানে আমার নাম্বারটা ডিভাইসারটা n1 ধরে নিয়েছি, তাহলে n1 মাইনাস এ করেছি। তার মানে আমি যদি এইটা এদিকে নিয়ে চলে আসি, উল্টো দিকে করে নিই, তাহলে আমার এ সমান কি n1 মাইনাস কে। বুঝতে পারলে যে তাহলে আমি পজিটিভ রিমাইন্ডারটা কিভাবে করছি। তাহলে এখানে আমি ওই জন্য এখানে হচ্ছে আমরা নেগেটিভ সাইন নিয়েছি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, ঠিক আছে। তাহলে এইটা যখন এরকম থাকে তাহলে বোঝা গেল যে এইটা এরকম নেগেটিভ রিমাইন্ডার। তাহলে এই সংখ্যাটাকে আমি যদি তাহলে দেখো যে আমি যদি n1 দিয়ে ভাগ করি, এখানে আমি পরিষ্কার করে লিখছি এলসিএম মাইনাস কে, এইটাকে যদি আমি ধরো n1 দিয়ে ভাগ করি, এইখানে কন্ট্রিবিউশনটা কি আসবে, রিমাইন্ডারে 0। এইখানে কন্ট্রিবিউশনটা কি আসবে, মাইনাস কে। মাইনাস কেটাই তো ওই n1 এর জন্য এ, এটাই তো তার পজিটিভ রিমাইন্ডার, এই নেগেটিভ রিমাইন্ডার। তবে নেগেটিভ রিমাইন্ডার কে এর যদি আমরা পজিটিভ রিমাইন্ডারে কনভার্ট করি তাহলে কি করতে হবে, n1 থেকে বিয়োগ করতে হবে। তো সেইটাই তো এখানে লিখেছি, যে এইখানে তাহলে এ নিয়ে চলে যাব, কেটা এদিকে নিয়ে চলে যাব, এই যে এখানে দেখালাম, তাহলে এইটা এ। তাহলে বুঝতে পারলে যে এইটা কি করে হচ্ছে। তবু আমি একটা স্যাম্পল অঙ্ক এখানে দেখাচ্ছি, আমি লিখছি ব্যাপারটা বোঝানোর জন্যে। ধরে নাও এরকম তোমাকে 3, 5, 6 দিয়েছে, তিনটে সংখ্যা বলেছে যে এইটাকে একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি, সেই সংখ্যাটা n, এটাকে এই তিনটে সংখ্যা কোনোটা দিয়ে যদি ভাগ করি, যথাক্রমে রিমাইন্ডার আসছে। রিমাইন্ডার কি কি আসছে, এটার জন্য 1 আসে, এটার জন্য 2 আসে, এটার জন্য 4 আসে, সরি এটার জন্য 3 আসে, এটার জন্য 4। তাহলে দেখো এখানে কে এর ডিফারেন্সটা কত, 2 প্রতিটা থেকেই, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, কে সমান 2। তাহলে আমি লিস্ট নাম্বারটা কি করে বের করব, এলসিএম নিয়ে নেবো। 3, 5, 6 এর এলসিএম কত, এলসিএম মাইনাস কে হবে অ্যান্সারটা, নাম্বারটা সমান এই আমার অ্যান্সারটা সমান। তাহলে এলসিএম কত আসছে 30, এখান থেকে আমি কত কিছু 2 বিয়োগ করছি, তাহলে 28 আমার ওই ডিজায়ার্ড অ্যান্সারটা, এই লিস্ট নাম্বার যেটা এইটা হোল্ড করছে। তাহলে দেখো 28-এ আমি যদি দেখো আবার 3 দিয়ে ভাগ করি কত আসছে, রিমাইন্ডার 1 আসছে। যদি 28কে 5 দিয়ে ভাগ করি 3 আসছে, 6 দিয়ে ভাগ করলে 6 × 24, তাহলে 4 আসছে। তার মানে হোল্ড করছে। তো কেন হোল্ড করছে একটু তলিয়ে দেখো, 30 এইখানে আছে, 28 এইখানে আছে, 2 এর মধ্যে গ্যাপ এইখানে। আমরা যদি নর্মালি রিমাইন্ডারটা এইটার সঙ্গে যদি আমি 3 দিয়ে ভাগ করি, আমি কি বলবো যে এই দিকে 1 যোগ করে যেতে হবে সংখ্যাটায়। তো এই দিকে যদি 1 যোগ করে যাওয়া হয়, তার ঠিক
উল্টো দিকটা কি হয়, এক যোগ করার যা, দুই বিয়োগ করাও তা, পজিটিভ নেগেটিভ রিমাইন্ডারের তো কনসেপ্টটা। এর ফলে কি হচ্ছে, তুমি একটা ব্যাপার খেয়াল করতে পারো যে কোসেনটা কমে যাচ্ছে। তিনকে এইখানে যদি যদি কোসেনটা হয়, এইটা যদি কোসেন্টের সিরিজ দেখো, এটা হচ্ছে 10, আর এইখানে যে জন্য যে সংখ্যাটা আসছে এখানে কোসেন্ট আসবে 7, 3 7 এই 9, 3 9 27 প্লাস 1, কোসেন্ট একই চলে আসছে। কিন্তু কোসেন্ট নিয়ে তো আমাকে অঙ্কটা মাথা ঘামাতে বলেনি, আমাকে তো বলেছে যে রিমাইন্ডারটা ম্যাচ করাতে। তাহলে এই দিকে যোগ করে এক যা যা হতো, 30 থেকে যদি 2 বিয়োগ করে চলে আসি একই ব্যাপার হতো। এবার দেখো যে এই 2টা সমান হওয়ার জন্য কি সুবিধা, 2-এর এইটা গ্যাপটা, এখানে আমি 2 লিখছি, 5-এর জন্য এইখানে কি কেস হতো, 5-এর জন্য এইখানেও তো আমি বলতাম যে 3 এইদিকে বেড়ে আসতো, 33 হতো। আমি বললাম না ওদিকে বাড়বো কেন, আমি এদিকে কমিয়ে দিই। দেখো 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে, সুতরাং এরা এরা তো এটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার, এটা নেগেটিভ রিমাইন্ডার। সিমিলারলি তুমি এইখানে 28 30, এখানে 2-এর গ্যাপটা আছে, আমি যদি এটাকে 6 দিয়ে ভাগ করতাম, তাহলে এই দিকে আমার ভাগ করলে আমার রিমাইন্ডার নাকি 4 আসতো, তার মানে আমি অ্যাকচুয়ালি 34 দাবি করছি। তাই আমি বললাম না না আমি এই দিকে যাব না, আমি অঙ্কটা আমি নেগেটিভ রিমাইন্ডারে করবো। তাহলে আমাকে তো 2 বিয়োগ করতে হবে, যোগ করে যদি কাঙ্ক্ষিত অঙ্কে পৌঁছাতে হয়, আমি কি বলেছি নেগেটিভ রিমাইন্ডারে জাস্ট আমরা অপারেশনটা উল্টে দিই, তাহলে এদিকে চলে আসতে হবে 28, তো 24, তো এইখানে আমার ডিভাইসিবিলিটি 24, তার মানে বুঝতে পারলে কোসেনটা কিন্তু কমে গেছে। এখানে কোসেন 5 আর এখানে কোসেন 4, কিন্তু কোসেন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের শুধু এই রিমাইন্ডারটা মেলাতে হবে, তো সেটা নেগেটিভ রিমাইন্ডার করে করে ফেললাম। ঠিক আছে, তাই এইরকম তুমি যদি একটু খাতায় কষে দেখো যে বুঝতে পারবে, কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যেটা আরেকবার বলেছিলাম যে যখন এই দুটো ইকুয়াল হয় না, তো সেইটা আমরা একবার আলোচনা করে নিই চট করে, যদিও ওটা কোনো ইন্টারেস্টিং কিছু ব্যাপার নয়, হ্যাঁ, আর পরীক্ষার রকম কোনো অঙ্ক আসবে না, তবু আমি বলে দিচ্ছি যেহেতু এটা যখন ধরো ইকুয়াল না হলো তাহলে কি করবো আমি, ধরো তাহলে এরকম একটা সংখ্যা দিয়েছে 3 5 দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে যে এদেরকে নাকি লিস্ট একটা সংখ্যা বার করতে বলেছে যেটায় রিমাইন্ডার হবে যথাক্রমে 1 আর এইটার কেসে 2, তাহলে ডিফারেন্সটা কত, এইটার ডিফারেন্সটা কত আসছে, ডিফারেন্স 3 থেকে 1 বিয়োগ দিলে 2, আর এইখানে ডিফারেন্স আছে 5 থেকে 2 বিয়োগ করলে 3, তার মানে 2 আর 3 আমার ইকুয়াল নয়, এখানে দেখো ইকুয়াল হচ্ছে না, তার মানে আমার কে পাচ্ছি না, কে এরকম আমি কিছু পাচ্ছি না। তাহলে আমি কি করব, তখন আমি কি করব, এদের সিম্পল মাল্টিপিলগুলো খুঁজবো, দিয়ে তাদের মধ্যে দেখবো কোথায় এটা হোল্ড করছে। 3-এর মাল্টিপিল 3 6, তারপরে 9 12 15 18 21, এইখানে আমরা 5-এর করি 5 10 15 20 25, এতটা অবধি আমরা দেখি যে কি হচ্ছে, এখানে একবার স্টাডি করি। দেখো যে এইখানে যদি যেখানে পরের সঙ্গে এর সঙ্গে যেখানে 1 যোগ করবে, 3-এর বেলা 1 যোগ করবে, সেইখানে তোমাকে 7 আসছে, এখানে 10 আসছে, এখানে তোমার 1 যোগ করলে 13, ওইটা হচ্ছে তোমার মিলছে না। 5-এর ক্ষেত্রে আমি 2 বলেছি। 21-এ গিয়ে দেখো এখানে যখন 1 যোগ করার ফলে এখানে 22 পাচ্ছি আমরা সংখ্যাটা, এইটাকে যদি 3 দিয়ে ভাগ করি রিমাইন্ডার 1 তো যোগ করেছি, 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2, তার মানে এভাবে আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করব, তো ওরকম কোনো আমাদের কোনো শর্টকাট ট্রিক নেই যে বার করবো, এই জন্যই এরকম অঙ্ক কখনো পড়ে না পরীক্ষায়। ঠিক আছে, তাহলে বোঝা গেল এলসিএম এর দুটো প্রপার্টি বোঝা গেল, তার মধ্যে এইটাই সব থেকে তো ইম্পর্টেন্ট, এই দুয়েরটা, ওখানে যেমন 4-এরটা দেখেছিলাম তোমার এই সিএফে, এখানে এলসিএম এইটা। ঠিক আছে, বোঝা গেল তাহলে মোটামুটি। এবার আমরা এইটার উপর বেস করে কিছু এলসিএম এর প্রবলেম দেখি। এখানে আমি ওই প্রথম যে এটা আছে প্রপার্টি, সেইটার উপর বেস করে একটা অঙ্ক দিয়েছি। তো বলেছে যে লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 4 6 8 12 16 রিমাইন্ডার 2, সিম্পল এলসিএম বার করে এই রিমাইন্ডারটা দিয়ে দিয়েছে 2 কমন রিমাইন্ডার, সেটা যোগ করে দেবো। 4 6 8 12 16 রিমাইন্ডার কত, আমি আর করছি না, এটা 48 হবে, আর এখানে রিমাইন্ডার 2 যোগ করলাম, তার মানে 50 উত্তর। ঠিক আছে, তার মানে 3-এরটা উত্তর। এরকম একদম প্রথম এলিমেন্টারি, এইসব এখন আর পরীক্ষায় এক্সপেক্ট করা মানে উচিত নয়, এখন আর এইগুলো আসবে না পরীক্ষায়, আগে এসে গেছে। পরের প্রবলেম দেখি। হ্যাঁ, এইটা হচ্ছে ঠিক ওই 2 নম্বর রুলটা যেটা করেছি সেইটার উপর বেস করে, যে দেখো লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 18 27 36 সেপারেটলি লিভস রিমাইন্ডার 5 14 23 রেসপেক্টিভলি। এবার দেখো বলেছে লিস্ট নাম্বারটা চেয়েছে, তাহলে ডিফারেন্সটা একবার দেখে নিই যে হ্যাঁ ইকুয়াল কিনা, অবশ্যই এটা ইকুয়াল হবে। ঠিক আছে, দেখো এটা প্রথমটা 13, 18 থেকে 5 বিয়োগ করলে, দ্বিতীয়টা 27 থেকে 14 বিয়োগ করলেও 13, ওটাতেও 13 আসছে, তার মানে 13, তার মানে কে সমান আমার 13, তার মানে এলসিএম করে লিস্ট নাম্বারটা পেতে গেলে আমাকে এই কেটা বিয়োগ দিয়ে দিতে হবে। এলসিএম কত আসছে, 18 27
18, 27, 36-এর এলসিএম কত আসছে? এখানে আমি যদি 9 কমন নিই, এখানে 2, 3, 4, এখান থেকে আবার 2 চলে যাবে, 1, 3, 2, তার মানে এখানে 18, 6, 18, 6, 18 হচ্ছে 108, তার মানে 108 আসছে, আর এখানে 13 বিয়োগ করতে, সুতরাং অ্যান্সার হচ্ছে আমার 95। 95 কতটা? একেরটা আছে, তার মানে এটা উত্তর। হ্যাঁ, এইটাকে এবার তুমি দেখো যে ওই যে আমরা নেগেটিভ কনসেপ্টে 95কে ধরো আমি 18 দিয়ে ভাগ করছি, 95কে যদি 18 দিয়ে ভাগ করি, আমার রিমাইন্ডার কত আসছে? 5। দেখো এইটাকে ঠিক নেগেটিভ রিমাইন্ডার যদি আমি বলতাম, নেগেটিভ রিমাইন্ডার কত আসছে? 13। তো সেইটাই তো আমি ওই জন্য আগে থেকে নেগেটিভ রিমাইন্ডারটা বিয়োগ করেছি, এই জন্যই যাতে আমি পজিটিভ রিমাইন্ডার 5 পাই, হ্যাঁ কি না? ওই জন্য আমি নেগেটিভ রিমাইন্ডার অপারেশন করে এসেছি যাতে আমি পজিটিভ রিমাইন্ডার 5 পাই। ঠিক আছে, অন্যগুলো দিয়ে ভাগ করলে দেখবে করেসপন্ডিংলি রিমাইন্ডারগুলো মিলছে। ঠিক আছে, তাহলে এই 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 ধরনের কিছু অঙ্ক পরীক্ষা করতে পারে, আমরা তো প্রবলেম আর ওখানে সেকশানে করব। ঠিক আছে, এবার আরেকটা এখানে অঙ্ক দিয়ে আমাদের এই থিওরি এই কনসেপ্টের ভিডিও শেষ করব। পরের প্রবলেমটা আমরা একটু দেখে নিই। পরের প্রবলেমটা বলেছে যে এখানে যে ডবল কনসেপ্ট দেওয়া আছে, বলছে স্মলেস্ট নাম্বার, লিস্ট নাম্বার যেটা লিভস রিমাইন্ডার 3 হোয়েন ডিভাইডেড বাই এনি অফ দি নাম্বার 5, 6, 8 বা লিভস নো রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 9। তার মানে সংখ্যাটা 9 দিয়ে ডিভাইসেবল, রিমাইন্ডার কিছু নয় মানে সেটা ডিভাইসেবল, আর এই সংখ্যা দিয়ে করলে 3 ভাগশেষ আসছে, তাহলে এইটার সঙ্গে এইটা তো প্রথম পার্টটা তো একই, তার মানে আমার এলসিএম অফ এই যে 5, 6, 8 আছে, এইটার সঙ্গে আমার 3 আসবে, এইরকম টাইপ, এইরকম হচ্ছে আমার অঙ্কটা স্ট্রাকচার দেখতে লাগবে। তো 5, 6, 8-এর এলসিএম কত? 5, 6, এটার এলসিএম কত? এটা তোমার আসছে 5, 6, 8-এ কত আসছে? 30, 60, 120 নাকি? 120 আসছে। তাহলে 120 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি, যদি যোগ করি তাহলে আমার প্রথম কন্ডিশনটা হোল্ড করছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এখানে বলেছে আরেকটা কন্ডিশন ঢুকেছে, 9-এর মাল্টিপিল হবে। দেখো এই 120-র সঙ্গে যদি আমরা একটা আমরা এটাকে যদি আমরা একটা কে দিয়ে, একটা আরবিটারি সংখ্যা কে দিয়ে গুণ করি, এর সঙ্গে যদি 3 গুণ করি, দেখো তাহলে কিন্তু প্রথম কন্ডিশনটা একদম হোল্ড করছে, কোনো অসুবিধা নেই। প্রথমটায় দেখো 3 দিয়ে, এই 5, 6, 8 দিয়ে যখনই ভাগ করবো, এলসিএম পার্টটা থেকে তো কন্ট্রিবিউশন 0 আসবে, 5, 6, 8 যেটা দিয়ে ভাগ করি কন্ট্রিবিউশন এখান থেকে রিমাইন্ডার 0 আসবে, আর এই জায়গাটা যেটা বলেছে 3 হচ্ছে তোমার রিমাইন্ডার আসবে, সেটা হোল্ড করছে। কিন্তু এই টোটালটাকে আমার 9 দিয়ে ডিভাইসেবল হতে হবে, 120k প্লাস 3টা এটাকে 9 দিয়ে ডিভাইসেবল করতে হবে। তো এইটা ডিভাইসেবল, এইটাই তো আমার, তার মানে আমাদের একটা সুইটেবল কে খুঁজতে হবে যার জন্য এটা ডিভাইসেবল হয়, কেটার মানটা জানি না, সেইটাই তোমাকে বার করতে হবে। সেটা বের করার টেকনিকটা কি হচ্ছে, আমরা এটাকে একটা 9-এর মাল্টিপিলে ভাঙার চেষ্টা করব। 120-র কাছাকাছি কোন সংখ্যা ওর থেকে ছোট যেটা 9-এর মাল্টিপিল, সেটা হচ্ছে তোমার 117 আছে, 7, 13, 117, তাহলে এটাকে আমি 117k প্লাস 3k প্লাস 3-তে ভেঙে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে 9 দিয়ে যদি ভাগ করি, দেখো এইখান থেকে এইটা রিমাইন্ডার কন্ট্রিবিউশন কি আসবে? রিমাইন্ডার কন্ট্রিবিউশন 0 আসবে, কে এর মান যাই হোক না কেন, 117 তো 9 দিয়ে ভাগ যায়, তাহলে রিমাইন্ডার কন্ট্রিবিউশনটা 0। এইটা থেকে এবার এই পোর্শনটাকে তোমাকে 0 করতে হবে, কারণ 9 দিয়ে ভাগ করলে সেটা ভাগ যায়, রিমাইন্ডার থাকে না। তাহলে এখান থেকে এটাকে রিমাইন্ডার 0 করতে গেলে কে এর মান কত ধরলে এটা 9 দিয়ে ডিভাইসেবল হয়, আর এখানে বলেছে স্মলেস্ট, তার মানে কে এর মান ছোট ধরতে হবে, মানে সব থেকে ছোটোর জন্য যেটা হোল্ড করে সেটাই আমাদের উত্তর দেবে। কে এর মান যদি 1 ধরি, এটা 6, 9 দিয়ে ডিভাইসেবল। কে এর মান যদি 2 ধরি, হ্যাঁ 3 দুগুণে 6 প্লাস 3 9, তার মানে কে এর মান 2 ধরার জন্য এটা হচ্ছে 0 দিচ্ছে, এটা 9 দিয়ে ডিভাইসেবল হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমার অঙ্ক রাশিটা অ্যাকচুয়ালি দেখতে কি ছিল, 120k প্লাস 3, তার মানে এই দিকটা আসছে 240 প্লাস 3, তার মানে আলটিমেটলি সংখ্যাটা 243। এটা তো দেখো 2, 4, 6, 3, 9, তার মানে এটা 9 দিয়ে ডিভাইসেবল, আর এটাতে তো এলসিএম প্লাস এলসিএম এর মাল্টিপ্লেস প্লাস 3 আছে, সুতরাং এটা তো আমার প্রথম কন্ডিশনটা তো অলরেডি হোল্ড করছে, সেটা আমি দেখিয়েছি এখান থেকে। তাহলে 243 আমাদের ওই স্মলেস্ট সংখ্যাটা। এবার দেখো কে এর মান যদি আরও কিছু বাড়াও, এখানে দেখো কে এর মান যদি আমি নিই, ধরে নাও 5 নিলাম, 5 3 15 প্লাস 3, ওটাও 9 দিয়ে ডিভাইসেবল, কিন্তু আমি ওটাই ইন্টারেস্টেড নই, আমার স্মলেস্ট চেয়েছে, ওটায় কে এর মান 5 বসালে এইটা কত আসবে, 5 12 60, 603 আসছে, 603 হোল্ড করছে। দেখো 603ও দিয়ে রেখেছে, কেউ যদি অপশানটা ব্লাইন্ডলি অপশান অ্যানালিসিস করতে যায়, না খেয়াল করে 243কে না এ করে, তাতে প্রবলেম হয়ে যেতে, যেহেতু তোমাকে স্মলেস্ট চেয়েছে, সুতরাং উত্তর 4-এরটা 243। ঠিক আছে, বোঝা গেল? এভাবে তার মানে আমরা দেখলে এখানে আমরা কি করলাম, বিভিন্ন নাম্বার সিস্টেমে যে সমস্ত কনসেপ্ট লাগিয়েছিলাম, স্ট্রাকচার, তারপরে আমাদের এইটা, এই যে এইটা আমাদের কি রিমাইন্ডার থিওরেম,
এইগুলো আমি আবার বলছি, এগুলো আমি নাম্বার সিস্টেম ভিডিওতে সেখানে বলেছি, সেইখানেও দেখে নিতে পারো। তো এই সমস্ত ভ্যারাইটিস টাইপেরও কনসেপ্ট এখানে লাগছে। আর আমাদের তো এলসিএম এখানে যে এই শেপের যে বেসিক কনসেপ্ট আছে সেগুলোও লাগছে। ঠিক আছে, এই জাতীয় তাহলে আমাদের এখানে এই এইচসিএফ এলসিএম এর কনসেপ্টের ভিডিও শেষ করলাম। আরও কিছু যে সমস্ত মিসলেনিয়াস অঙ্ক পড়ে সেগুলো আমরা প্রবলেম কষার সঙ্গে সঙ্গেই বলবো, কারণ এখানে আর বেসিক ফান্ডামেন্টাল আর কিছু প্রপার্টি নেই, এইগুলোই মূলত কনসেপ্টগুলো সবই কভার করে দিয়েছি। আর যেগুলো নতুন কিছু যদি থাকে আমি ওই প্রবলেম বা ট্রিক ভিডিও ওইখানে আমরা সেগুলোকে কভার করব। ঠিক আছে, তাহলে এইখানেই আমি আর ভিডিও শেষ করছি।